একজন ডক্টর বলছিল আমাকে, সে নিউ ইয়র্কের ব্রঞ্চে, সে বলেছিল একটা কথা বলবো যে আমি একজন মেডিকেল ডক্টর, দুনিয়ার সব চিকিৎসায় কাজ করে শুধু মেডিকেল চিকিৎসা ছাড়া। যে শরীরের কি আসলে যে একটা শক্তি আছে রোগের সাথে ফাইট করে, সেও আসলে যুদ্ধ করে, এটা সত্য কিনা আসলে মানুষ বুঝে কিনা? আমরা জানি না কী হবে আগামী 10-20 ইয়ার্স পরে। ইয়াংরা সবাই ডায়াবেটিস হবে, ইয়াং সবাই ব্লাড প্রেশার হাই হবে। তাহলে আমাদের এই পৃথিবী লিড দিবে কারা? জ্ঞান বিজ্ঞান গবেষণা দেশ কারা চালাবে? বাবা মায়েরা কিন্তু আসলে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করে ছোটবেলা থেকে। একটু গ্রামের ভাষায় বলে চুন থেকে পান থেকে চুন খসলে কিন্তু অস্থির হয়ে যায়। অথচ সেই বাবা মায়েরা কিন্তু সন্তানদেরকে ফাস্ট ফুড খাওয়ায়, জাঙ্ক ফুড খাওয়ায়, আর খাওয়ানোর সময় আসলে মোবাইলের স্ক্রিন বা গেম দিয়ে রাখে। আমি এখানে যদি 1 বছর কামাই, ওখানে 7 দিনের ইনকাম তার থেকে আরও বেশি আছে। কোরআনে এত গল্প, এত ইতিহাস, এত স্টোরি, এত উদাহরণ, এত উপমা, কথায় কথা জান্নাত, প্রতিটা পেজে জান্নাতের কথা বলা আছে প্রায়। এবং এই বেশিরভাগ রিওয়ার্ড আসছে যখন আপনি মানুষের জন্য কাজ করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আর এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথিকে নিয়ে। আর আমি মূলত এই শ্রেণীর মানুষদেরকে বলে থাকি যে তারা তাদের কাজের মাধ্যমে জান্নাতের টিকিট কেনার দিকে এগোচ্ছে। কারণ আমাদের দেশে আমরা অনেক চিকিৎসক দেখি, চিকিৎসকের বিশেষণগুলো আমরা শুনি, কিন্তু যে মানুষটি আমার পাশে আছে তার বিশেষণ আপনারা বুঝতে পারবেন কথা বলার সাথে সাথে। তাই চলুন কথা বলি আমার আপনার সবার সুপরিচিত প্রাকৃতিক জীবনের জনগণের বন্ধু সুলভ মানুষ প্রফেসর ডাক্তার মুজিবুল হক ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আপনাকে পেয়ে আমি আরো বেশি ভালো লাগতেছে। মানে আমি জানি যে আপনি খুব ব্যস্ত মানুষ, তারপর আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য আপনার জন্য অনেক দোয়া। কোর্স। আচ্ছা, আপনি যে চিকিৎসা পেশায় আছেন, চিকিৎসা কথার সাথে আমাদের আদি যুগের কিছু কিছু অনুভূতি লুকিয়ে আছে। আর বর্তমান যেই চিকিৎসা পেশা দেখছি আমরা, তার ফলশ্রুতিতে আবারও একটা সংজ্ঞা জানতে চাই যে চিকিৎসা আসলে কি? এটা কি ব্যবসা নাকি সেবা? চিকিৎসা সংজ্ঞাটা তো আসলে চেঞ্জ হচ্ছে, এত সময় যাচ্ছে। এক সময় চিকিৎসা ছিল রোগী আসবে, তাকে একটা ওষুধ দেওয়া হবে সে ভালো হওয়ার জন্য। কিন্তু আজকে যেটা হয়েছে, আপনি অসুস্থ হবেন, ডাক্তার কাছে যাবেন, ডক্টর আপনার বলবে টেস্টগুলো করে নিয়ে আসো, তারপর আমি বলবো। তারপর কিন্তু বলবে না, টেস্ট করে নিয়ে আসার পরে না বলে কিছু ওষুধ দেবে। ওষুধ খেয়ে আসো, এরপর না রোগটা বেড়ে গেছে, কিছু চেঞ্জ হয়েছে, কিছু ইমপ্রুভ হয়েছে, কিছু নতুন রোগ দেখা দিয়েছে। এই ওষুধটা বাড়াতে হবে, এটা কমাতে হবে, এবং আস্তে 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 বাড়ে, হুট করে বাড়ে তা না। একটা পর্যায়ে গিয়ে আপনাকে অনেকগুলো ওষুধ খেতে হচ্ছে। এটা হচ্ছে আজকের চিকিৎসা। তো এখন আপনি চিকিৎসা সংজ্ঞাতে কীভাবে করবেন? আজকের যুগের যে চিকিৎসা না আগের যুগের? এখনকার চিকিৎসা তো বলতে পারেন যে খুবই ভালো, যে সব রোগের ওষুধ আছে, কিন্তু ওষুধ থাকলেও আপনার ওষুধ কিন্তু সাইড এফেক্ট আছে, আর রোগের লক্ষণটাকে চিকিৎসা করা হচ্ছে। আমি গাড়ির ইঞ্জিন লাইট জ্বলে উঠলো, আমি ইঞ্জিন লাইটটি বন্ধ করছি, গাড়ির ইঞ্জিনে যে সমস্যা যার কারণে ইঞ্জিন লাইট জ্বললো ওটা আমি ফোকাস করছি না। তো যার কারণে ইঞ্জিন একসঙ্গে নষ্ট হয়, আরও নষ্ট হয়। নষ্ট হতে হতে এমন হয়, অনেকগুলো ওষুধ খাচ্ছিল, এখন তাকে আইসিইউ যেতে হবে, সিসিইউ যেতে হবে, সার্জারি, এ অর্গান সে অর্গান। এটা হচ্ছে আজকের চিকিৎসা। এখন যার কারণেই আজকের চিকিৎসাটা, এখন যেটা ট্রেন্ড চলছে, এটা অনেক রিসার্চ হচ্ছে, অ্যাডভান্স হচ্ছে। আমরা এখন সায়েন্স থেকে জানি যে রোগের রুটটা আমরা জানতে শুরু করেছি, যেটা বলা হয় ফাংশনাল মেডিসিন। অর্গানকে রিজেনারেট করে রোগটাকে হিলিং করা, রিজেনারেট মেডিসিন চলে আসছে বাজারে। তারপরে আগে তো হোমিওপ্যাথিক, আয়ুর্বেদা, ইউনানি, এরপর আসলে মেডিসিন, এগুলো তো আছেই। তো বর্তমানে লেটেস্ট এবং সবচেয়ে মোস্ট ফেভারিট এবং মোস্ট সাকসেসফুল ছিল হচ্ছে ফাংশনাল মেডিসিন, ইন্টিগ্রেটিভ মেডিসিন, রিজেনারেটিভ মেডিসিন। তো সবগুলো একসাথে আবার বলা হয় ইন্টিগ্রেটিভ মেডিসিন, যেটা আজকে আমরা করছি, বা আমাদের ডক্টর টিম বা আমাদের সেন্টারগুলো আমেরিকাতে, ইউরোপে আমাদের সেন্টারগুলো আছে। তা আমরা এই চিকিৎসাটা চলতেছে যে
একজন কনভেনশনাল ডক্টরের ট্রিটমেন্টটা করে, বাট দে শুড হ্যাভ এডিশনাল সার্টিফিকেশান, এডিশনাল ট্রেনিং, so that they can add up anything needed, like a based on the root cause, what additional support needed in addition to conventional drug. Conventional drug যেটা বলছি যে ওষুধ সার্জারি আইসিইউ, ওই সার্কেলটা যদি ছোটো করা যেত, যেমন একটা লোকের ডায়াবেটিস হলো, একটা ওষুধ দিয়েছে, এখন এটার রুট কজ চিন্তা করে তার ন্যাচারালি কীভাবে লাইফস্টাইল চেঞ্জ করে, ডায়েটটা চেঞ্জ করে, ন্যাচারাল সাপ্লিমেন্ট যদি লাগে, রিজেনারেটিভ মেডিসিন যদি লাগে আর কি, যেটা ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে বলা হয়, এটা হচ্ছে রিয়েল চিকিৎসা। এই পর্যন্ত সবচেয়ে সাকসেসফুল আমি যেটা করছি আপনাকে আজকে প্রায় 12 বছর ধরে, এবং আমি গ্রুপ অফ পেশেন্টকে নিয়ে পরীক্ষা করলাম ডিফারেন্ট ডিজিজের উপরে। এগুলো আমি ইন্টারন্যাশনালি পাবলিশ করেছি, আমি বইগুলো লিখেছি, এবং ইদানিং কিছু বই আমি বাংলা করেছি, সো দ্যাট মানুষ বুঝতে পারে চিকিৎসা কেমন হওয়া উচিত। চিকিৎসা হতে হবে রোগ যেটা, তার রোগটাকে চিন্তা করে লক্ষণটাকে কমাতে হবে, কখনো হবে না। কনভেনশনাল মেডিসিন সবসময় লাগবেই তা না। আপনার ধরেন যে মাথা ব্যথা হচ্ছে, আপনার খাবার রং খাইছেন বা খাবার অ্যালার্জি অথবা মিনারেল ডেফিসিয়েন্সি, এখানে পেন কিলারের কাজ নেই এখানে, কারণ আপনার ইদার মিনারেল ডেফিসিয়েন্সি অর আপনার অ্যালার্জি খাবার হচ্ছে, অথবা আপনার ব্রেন ইনফ্লামেশন, অথবা কোনো সাম টাইপস অফ ইনফ্লামেশন, সেখানে আপনার পেন কিলারের কাজ কি এখানে? ডায়াবেটিস সুগার বাড়ছে, সুগার তাহলে আপনি খাবেন না, সুগারটা কমে যাবে। যদি হ্যাঁ দীর্ঘদিনের হয় তখন মেডিসিন লাগবে, আবার কনভেনশনাল যে ফার্মাসিউটিক্যাল ড্রাগ না হলে তখন খুব কঠিন। তো ওটা নেওয়ার পাশাপাশি আমরা যেটা করছি, ডায়েট, লাইফস্টাইল, ওর অনুযায়ী ওর পার্সোনালাইজড হতে হবে। এটা কিন্তু আবার যদি সাপ্লিমেন্ট লাগে, যেহেতু নিউট্রিশনাল ইমব্যালেন্স থেকে রোগগুলো হয়, অর্গান ডিসফাংশন মানে সেখানে সমস্যা মানে রোগ। তো অর্গান ডিসফাংশন হওয়ার থেকে আপনার নিউট্রিশনাল ইমব্যালেন্স থেকে, প্রতিটা অর্গান টিস্যু নিউট্রিশন দিয়ে তৈরি হয়। তো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য হোলিস্টিক অ্যাপ্রোচ। সমন্বয় চিকিৎসা যদি পুরোপুরি ভালো হতে চান, দ্যাট শুড বি দ্য চিকিৎসা। আচ্ছা, আমরা আগে জানতাম বা আদি যুগের যে বইগুলো আছে সেগুলো পড়ে বুঝতে পারি যে ডাক্তারের কাছে গেলে আগে তারা বলতো যে এটা খাবেন না, মানে বলতো যে দেখবেন কোনো খাবার খাবেন না, চুপচাপ থাকেন, বা ফল ফ্রুটের কথা বলা হয় আর কি। আসলে চিকিৎসকদের এখন প্রশ্ন করা যায় না যে ডাক্তার আসলে আমার কি হয়েছে বলেন। আগে বলে যে এখন কি সমস্যা এটা বলে, ওই যে আপনি যেটা বললেন যে টেস্ট লিখিয়ে দেয়। না, এটা ডাক্তারদের দোষ না, ডাক্তাররা তো আসলে এটাই ট্রেনিং। কনভেনশনাল মেডিকেল স্কুলে আমি কিন্তু যদিও ইন্টিগ্রেটিভ মেডিসিন প্র্যাকটিস করি, কিন্তু আমি মেডিসিনের পোস্ট ডক করেছি, তার আগে মেডিসিনাল কেমিস্ট্রি আমি ডক্টরেট করেছি। তো আমার এই ব্যাপারে বিশাল একটা মানে রিসার্চ আছে, যেহেতু আমি আমার ডক্টরেট পোস্ট ডকের দুটোই মেডিসিন নিয়ে। তো আমি যেটা দেখছি যে আসলে ডক্টরকে যা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যে এডুকেশন দেওয়া হয়েছে, রুগী আসবে, তাকে ডায়াগনোসিস, তারপরে এর মধ্যে রোগের সাথে ওষুধ, লাগলে সার্জারি। সো এটা কিন্তু মানে এমন না যে বেশি চাপা দেওয়া হচ্ছে, এটাই ওদের এডুকেশান, এবং এডুকেশান যা তারা তাই করছে। এখন আপনি বলুন এটা তাহলে এটা তো ভালো হচ্ছে না, ডক্টরের দোষ না। ডক্টর ইজ এ ভেরি অনেস্ট পপুলেশন, দে আর ট্রাইং দেয়ার বেস্ট, I mean, they are not trained with the nutrition, they are not trained with functional medicine, they are not with the regenerative or integrative medicine. এখন যেটা হয়েছে, কোনো ডক্টর এখান থেকে বেরিয়েছেন, আমাদের যে সেন্টারগুলো আছে, আমেরিকান ওয়েলনেস সেন্টার, ওয়ার্ল্ড ওয়াইড, জাপান, আমেরিকাতে, বাংলাদেশে, সবাই কনভেনশনাল ডক্টর প্লাস এডিশনাল তারা ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করে। এখন আপনার কমপ্লেন করে লাভ নাই, যার যা এডুকেশন, প্রত্যেক ডক্টরই চায় তার পেশেন্ট ভালো হোক, এবং যেটা ট্রেনিং, যেটা এডুকেশন সেটাই করবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা, আর আরেকটা এর সাথে একটা সংযোগ, যে একটা সময় আমরা মানে গ্রাম অঞ্চলের কথা যদি বলি, যদি গ্রাম থেকে বেড়ে ওঠা, সেটা হচ্ছে যে ডাক্তার খুঁজে পাওয়া যেত না, অনেক কষ্ট করে কয়েকটা গ্রাম ঘুরে যে একটা ছোট্ট বাড়িতে ডাক্তার পেয়ে যেত। আর এখন যেটা হচ্ছে যে সব জায়গাতে গলিতে গলিতে অসংখ্য ফার্মেসি, ডাক্তার, ক্লিনিক আছে। আর প্রশ্নটা হচ্ছে যে এখন কি ধারাবাহিকভাবে চিকিৎসা সেবাটা কি একটা বিজনেসের দিকে চলে গেছে কিনা, আপনার কি মনে হয়? না, বিজনেস তো সব কিছু বিজনেস, কথা বলছি এটা বিজনেস। আপনি যদি পান বেছেন তাও বিজনেস। আমাদের নবীজি সময় বিজনেস করছে না, এবং যারা সত্যিকার ব্যবসায়ী যারা, তাদের জন্য স্পেশাল জান্নাত, স্পেশাল মুখ পরানো হবে। হ্যাঁ, রিওয়ার্ডিং বিজনেসটাকে আমরা দেখব না, নেগেটিভ দেখব না,
ইজ ভেরি পজিটিভ, সামওয়ান ডুই বিজনেস ইউ অ্যাপ্রিসিয়েট, এটা প্রফিটিক প্রফেশন। জি জি এখন আমার মনে হয় যে যার সে তাই করছে, বিজনেস করছে ঠিক তা না। একজন ল্যাব, সে তো আপনাকে জোর করে না যে আপনি আসলে আমার ল্যাব টেস্ট সবগুলো করান, প্রতি মাসে সব টেস্ট করান, আপনি তো পড়া নেই। ডক্টর লিখছে, ডক্টর এডুকেশন এটাই, ডক্টর এডুকেশন এটাই যে সে দেখবে কোলেস্ট্রল বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে, ওষুধ দেবে। তো যার যেটা বিজনেস সে সেটাই করবে, যে যার নলেজ। এখন একজন হোমিওপ্যাথ, সে একদম একটু পুরি দিবে, বড়ি দিবে। এখন এটা তো আসলে ইদানিংকালে হোমিওপ্যাথিকের আজকে কাজ করছে না, বিকজ লাইফস্টাইল ডিজিজ হচ্ছে 80%। আপনি এখন হোমিওপ্যাথিতে কী করবেন? ইয়েস, ক্রনিক রোগ, জেনেটিক্যাল, সেলুলার ডিসফাংশন, ইনফেকশন, এগুলো কাজ করে অনেক ক্ষেত্রে। কিন্তু যেখানে পুরো বডি আপনি চেঞ্জ করে ফেলছেন ওষুধ, রং খাবার দিয়ে, হোমিওপ্যাথি কীভাবে কাজ করবে? তো হোমিওপ্যাথিক একটা বিজনেস, খুব ভালো বিজনেস। মডার্ন যে কনভেনশনাল মেডিসিনের পাশাপাশি যে ফাংশনাল, ইন্টিগ্রেটিভ, হোলিস্টিক অ্যাপ্রোচ, এগুলো বিজনেস। মানে বিজনেসম্যানের কাজ ইনকাম করা। এখন কে যদি এর মধ্যে অসুধ অবলম্বন করে, সেটা পুষ্টিবিদ হোক, ডক্টর হোক, জি জি আর ল্যাব টেস্ট মানে ল্যাবের পপুলার হোক, যে যাই করুক, প্রত্যেকে তার বিজনেস করবেই। এখন এটা করতে কেউ ভুল করবে, কেউ রাইট করবে, যার যার নিজস্ব ইথিক্স এবং অনেস্টি, তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, তার আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য আখেরা অ্যান্ড দুনিয়া, আই মিন ডিপেন্ড করে পার্সন টু পার্সন। জি 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 আচ্ছা, একটা বিষয় হলো যেটা এখন আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে আপনি আমেরিকান ওয়্যারলেসনেস নিয়ে আছেন, খুব ব্যস্ত সময় পার করছেন, আমেরিকাতে একটা উন্নত জীবন আপনার যাপনও করতেছেন, কিন্তু এই যে বাংলাদেশে আসছেন, খেদমত করতেছেন, এটা আসলে কেন? আপনারা তো ওখানে খুব ভালো থাকতে পারতেন বা আছেন, এই যে ব্যস্ততা, এটা নিয়ে আসছেন। এই কথা আমাকে কেউ জিজ্ঞেস করেনি আসলে। আমি যখন প্রথম 2015 প্রথম বাংলাদেশে আসি, আমি ভাবছি যে আমি এয়ারপোর্ট থেকে ধানমন্ডি বাসা না এসে আমি আবার ফিরে যাই। এরপরের দিন আমি দেশে বাড়ি যাবো ফেনীতে, বলছি আমার মনে হয় আজকে আমার জীবন শেষ, একই গাড়ি চালানো। আমি যখন প্রথম দিকে আসতাম, গাড়িতে বসতাম, আচ্ছা মানুষ এত কষ্ট করে রাস্তাগুলো পার করছে কীভাবে? এই কাদামাটি, এই শৃঙ্খলা নাই। আমার বাচ্চারা যখন আমার সাথে ছিল, বাবা এর গাড়ি কীভাবে চালা, কোনো লাইট তো নাই, কেমনে জানে কে যাবে কে যাবে না, বা কে কোন দিকে যাবে, আমরা কীভাবে বুঝতেছি? সো দিস ইজ ভেরি ডিফারেন্ট। আর স্পেশালি আমরা যারা একটা দীর্ঘদিন অধ্যাপক ছিলাম, তারপরে আল্লাহর ইচ্ছায় আমেরিকান ডক্টরেট, পোস্ট ডক্টরেট, একটা সেটল এবং ভেরি লাক্সারি লাইফ বলতে পারেন। পৃথিবীর ওয়ান অফ দ্য টপ র্যাঙ্ক গাড়ি আমার ছিল, তারপরে $1 মিলিয়ন বাড়ি ছিল, না আছে এখনও, গাড়ি নেই অবশ্য, বাড়ি আছে। তাহলে আমি কেন এদেশে আসবো? জি, এটা একটা, কেউ আসবে না, একজনও আসবে না। এখানে আমি চাল বিক্রি করে, ডাল বিক্রি করে, চাল ডাল না মানে তেল, মধু, তারপরে সিম্পল একটা সাপ্লিমেন্ট বিক্রি করে, এই পয়সার জন্য আসবে না। আমি এখানে যদি 1 বছর কামাই, ওখানে 7 দিনের ইনকাম তার থেকে আমার বেশি আছে, তাই না? তাহলে এখানে আসা হচ্ছে, যখনই আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের কারণে আমি ন্যাচারোপ্যাথ বা ফাংশনাল মেডিসিন পড়তে শুরু করি, প্র্যাকটিস করতে শুরু করি, দিন দিন আমি খুব আগ্রহ পাচ্ছিলাম, উৎসাহ বেড়ে গেছে। এরপরে 2019 সালে যখন ফেসবুকে আমি কথা বলা শুরু করি, টুকটাক টিপস দিচ্ছিলাম, আমার প্র্যাকটিসের যে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছিলাম, তো সবাই বাংলাদেশি কমিউনিটি বাংলা নক করে আমাকে। তখন তো ইংলিশে ভিডিও করতাম। তারপরে যখন আমি দেখি বাংলা একটা আরেকটা চ্যানেল খুলি, আর এখন ইংলিশ চ্যানেলে আমার সাবস্ক্রাইবার আছে মাত্র 20,000, বাংলা চ্যানেলে আমার সাবস্ক্রাইবার 4 লাখ। ইংলিশ পেজে আমার সাবস্ক্রাইবার 80,000 ফেসবুকে, আর বাংলা ফেসবুকে আমার প্রায় 3 মিলিয়নস। তখন দেখলাম যে আমার বাংলাদেশি কমিউনিটি মোর নিডেড। তাদের যে কমেন্ট দেখি, তাদের যে রেসপন্স, তাদের যে ভালোবাসা, দোয়া সারাক্ষণ দিচ্ছে, এটা কিন্তু ভেরি মাচ মানে রিওয়ার্ডিং এবং এনকারেজিং। হ্যাঁ, কেউ আমাকে ভুল বুঝে, ওরও আমাকে, ওটা আমি আরও বেশি এনকারেজ হই। কারণ ভুল বোঝা মানে কি, তার মানে এখন মানুষ এতটাও গজে, কেউ ভুল বুঝতেছে, আর মিলিয়ন্স মানুষ যে উপকার পাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দ্য বেস্ট অফ ইউ আর দ্য ওয়ান হু ইজ বেনিফিশিয়াল টু আদার্স। অ্যান্ড
একটা হচ্ছে বান্দার হক, আল্লাহর হক। আর নামাজ পড়লেন, রোজা রাখলেন, সব ভালো কাজ করলেন, জি কিন্তু মানুষ সেবা করলেন না, এটা তো হবে না। কোরআন তো শুধুমাত্র একটা আয়াত না যে 5টা স্তম্ভ পালন করো। কোরআনে এত গল্প, এত ইতিহাস, এত স্টোরি, এত উদাহরণ, এত উপমা, কথায় কথা জান্নাত, প্রতিটা পেজে জান্নাতের কথা বলা আছে প্রায়। এবং এই বেশিরভাগ রিওয়ার্ড আসছে যখন আপনি মানুষের জন্য কাজ করবেন। তো আমি এমনিতেই আমেরিকাতে ইউথ ডেভেলপমেন্ট অনেক কিছু করছিলাম এই ফ্যাকাল্টি পজিশন নেওয়ার পর থেকেই, ডক্টরেট করার পর থেকেই। জি বাট যখন এই কাজ করছিলাম, দেশ থেকে আমার প্রতি রেসপন্স এবং মানুষের যে উপকার, প্রতিটা একটা ভিডিও দিই এখানে মিলিয়ন্স, মানে মিলিয়ন্স না হলেও লক্ষ লক্ষ মানুষ উপকার পাচ্ছে, রেসপন্স করছে। যে আমার যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, যেটা আমার পেশেন্টের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতাম, তখন হচ্ছে হ্যাঁ আমার দেশে এই জিনিসটা একেবারে নাই। সবাই পুরো মেডিসিন অর হোমিওপ্যাথ অর হার্বাল, রুট কজ থেকে চিকিৎসা যে জিনিসটা বাংলাদেশের মানুষ বুঝে না, দেন আমি এটা নিয়ে আসি। অনেকে আমাকে বলে আমি লাইফস্টাইল মডিফায়ার। লাইফস্টাইল হচ্ছে ফাংশনাল মেডিসিন একটা অংশ। আপনি লাইফস্টাইল মডিফাই করে আপনি রোগে একটা সাডেন লেভেল ইমপ্রুভ করতে পারবেন। আপনার অটোইমিউন ডিজিজ, আপনার দীর্ঘদিনের ডিসফাংশন, অর্গান ড্যামেজ, এগুলো লাইফস্টাইল দিয়ে ভালো হবে না। এগুলো আপনাকে ফাংশনাল মেডিসিনের মাধ্যমে, রিজেনারেটিভ থেরাপির মাধ্যমে, সাপ্লিমেন্টাল হিউজ সাপোর্ট দিয়ে আপনাকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে, মিরাকল কিছু না। তো একটা হচ্ছে যে মানুষের জন্য কাজ করতে গিয়ে রিওয়ার্ডিং মনে করেছি, নিজের দেশ না নিজের ভূমি। এখন তো আমি সব চলতে পারি, এখন তো সমস্যা হয় না। তখন গিয়ে মহাবিপদ, যখন আমি 15 সালের কথা বলছি, 14 সালের কথা বলছি, 14-15 সালে তখন সমস্যা খুব বেশি হতো। এখন তো আমি রাস্তায় হাঁটি, আমি স্বাভাবিক চলাফেরা করতে পারি। এটা একটা আল্লাহ একটা রহমত চাই যে আমি একদম স্বাভাবিক চলাফেরা করতে পারি। তো অনেকগুলো কারণ, মেন হচ্ছে যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখা, রিওয়ার্ডিং ফিল করছিলাম। তারপরে মানুষের রেসপন্স, তারপরে দেশে এটা ছিল না, দ্যাট অফ এভরিথিং। মানুষের যদি উপকার এখানে বেশি হয়, অনেক গুণ বেশি হচ্ছে। যেটা বললাম, আমার ইংলিশে 50,000 ফলোয়ার, আর বাংলাতে আমার 3 মিলিয়ন ফলোয়ার, তাহলে এখানে বেশি দরকার না? হ্যাঁ হ্যাঁ আমার হায়াত তো সামান্য নির্দিষ্ট, আমি এই হায়াতে চাইবো না একটু বেশি কাজ করে যেতে। আপনি ভাবতেন যে আমি আমেরিকাতে আমেরিকা খাই, আমেরিকাতে আমি বেশি কনভার্ট করা উচিত। আমার মতো আমেরিকাতে আমাদের ডক্টর প্রায় কয়েকশো আছে আমেরিকাতে, বাংলাদেশে তো একজনও নাই। আমি একজনকে চিনি, সেও আমার কাছে ট্রেনিং নিয়ে শুরু করেছে। একজন বাংলাদেশে আছে আমার ফাংশনাল মেডিসিনে কাজ করছে, সেও আমার মাধ্যমে ট্রেনিং নিয়েছে। আচ্ছা আর অনেকে আছে লাইফস্টাইল মডিফায়ার, তো এরপরে যেটা বলছেন, বাংলাদেশে যেহেতু এটা নিয়ে কেউ কাজ করছে না, অনেকে লাইফস্টাইল ডায়েট নিয়ে কথা বলছে, রোগ থেকে সুস্থ হওয়া নিয়ে রিয়েল মানে এডুকেশন কারণেই। তখন আমি কাজ শুরু করি, এন্ডেড আপ চেষ্টা করছি যত বেশি কাজ করা যায়, এবং মনে হচ্ছে আল্লাহ সহজ করে দিয়েছে, সেই জন্য দেশে আসা। দেশে তো আসা, আমি তো দেশে 2বার আসছি, ডিসেম্বরে এবং সামারে 2বার আসছি আর কি। এমনিতে আসার পরে অভিজ্ঞতাটা কি হলো, মানে এই বাংলাদেশের প্রেক্ষাপট? অভিজ্ঞতা তো আপনি যদি আমার মানে বিভিন্ন পেজ বা মানুষের পেজগুলো দেখেন, আমি এবার ধরেন যে সেমিনার করেছি প্রায় 5টা কি 6টা বিভাগীয় শহরে, ঢাকা করেছি একটা। ধরেন যে কয়েক ঘন্টার মধ্যে আমাদের সেমিনার হল পড়ে যায়, মানে যদি বলি আমি যাবো ওখানে, কয়েক ঘন্টার মধ্যে আমাদের আসন পড়ে যায়। এবং ধরেন রংপুরে বা দিনাজপুরে, রংপুরে বা রাজশাহীতে দারুণভাবে থেকে কয়েক গুণ বেশি মানুষ আসে। মানে একটা 1200 সিটের একটা একাডেমি আর কি, একাডেমি হলরুম, দোতলা মিলে আমরা বাইরে এলইডি স্ক্রিন দিতে হচ্ছে। এটা মানে স্বাস্থ্যর কথা শুনতে আসবে মানুষ, কয়েক গুণ বেশি মানুষ আসবে, এটা কিন্তু কল্পনাতীত। কিন্তু তারপরে মানুষ একটা ওয়ে আউট খুঁজছে, যে তারা ওষুধের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে এই রোগ থেকে সুস্থ হওয়ার যে যাত্রা, ইন্ডিকেটিভ সমন্বিত চিকিৎসা, তারা বুঝতে চায়, শুনতে চায়। আচ্ছা, এমনিতে এর প্রেক্ষিতে যে ফলোয়ারের কথা বললেন বা কমেন্টের কথা বললেন, সেই প্রেক্ষিতে প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশে যে দেখি যে 25-30-এর মধ্যে, বা আমি যদি তরুণ প্রজন্মের কথা বলি, তারাই বেশি ডায়াবেটিক্স বা হৃদরোগ বা অন্যান্য যে কোলেস্টেরল রোগগুলো আছে এগুলোতে আক্রান্ত হয়। এটার মূল কারণটা কি আসলে? মূল কারণটা আসলে আপনি যদি একটু ধানমন্ডিতে একটা বিল্ডিং আছে, আমি বলি অভিশপ্ত বিল্ডিং। আমি নামটা দেখি না, বিল্ডিংয়ের নাম কি, মানে অভিশপ্ত বিল্ডিং আর কি। তো অভিশাপ কেন বলছি, বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে কয়েকটা করে রেস্টুরেন্ট আছে, এবার সবগুলো টেবিলেই আপনার মিট ফ্রাই, নান রুটি, সাথে কাবাব, সাথে একটু ড্রেসিং আছে সুগারি, সাথে সাথে আছে সুগারি ড্রিঙ্কস। মানে 100% টক্সিক এবং জাঙ্ক ফুড। এই জাঙ্ক ফুড এসে উঠতি বয়সী মানুষের, ইয়াংদের যাদের
কনস্ট্যান্ট সেল গ্রো করছে, নতুন করে অর্গান তৈরি হচ্ছে, এই গ্রোয়িং টাইমটা তারা দিচ্ছে বিষ, তাহলে বিষাক্ত বড়ি তৈরি হচ্ছে। তো বিষাক্ত বড়ি, ড্যামেজ বড়ি, যে কোষ দিয়ে অর্গান তৈরি হচ্ছে সেই অর্গান যদি ডিফেক্টিভ হয়, অর্গান তো কাজ করবে না। অর্গান কাজ করা না করা মানে তো রোগ। তো আপনি কীভাবে আশা করবেন আপনি একটা মানে জেনারেশনকে আপনি পুরো একটা টক্সিক খাবার শেখাবেন, কোনো একটা খেলার ফিল্ড নাই, সবাই ডিভাইসে গেমে ব্যস্ত, তাদের অ্যাক্টিভিটিও নাই বডিকে সার্ভাইভ করানোর জন্য বা মুভ মানে সার্কুলেশন বাড়ানোর জন্য, হিলিং ডিটক্স করার জন্য। অ্যাট দ্য সেম টাইম যেটা দিয়ে তারা ফুয়েল যেটা বা বডির সেল তৈরি হচ্ছে দিয়ে, তো কোনো খাবার না। তো বডি তো আর বডি নেই আর। তারা যে রোগগুলো ছিল দুষ্প্রাপ্য বয়স্কদের, ইয়াংরা আজকে রোগে আক্রান্ত। ভেরি স্যাড। আচ্ছা, তার মানে আপনার এটাই এই অবস্থায় দাঁড়াতে পারে যে আসলে যে কথাটা নতুনের মতো করে বললেন যে ফাস্টফুড তো আসলে বৃদ্ধেরা খায় না, এই তরুণরাই খায়, আর যার ফলে এই রোগগুলোর সূত্রপাত, অর্থাৎ তরুণরাই বেশি এই রোগগুলো ছড়াচ্ছে। আমরা জানি না কী হবে আগামী 10-20 ইয়ার্স পরে। ইয়াংরা সবাই ডায়াবেটিস হবে, ইয়াং সবাই ব্লাড প্রেশার হাই হবে, তাহলে আমাদের এই পৃথিবীকে লিড দিবে কারা? জ্ঞান বিজ্ঞান গবেষণা দেশ কারা চালাবে? আচ্ছা, তার মানে খাবারের কারণে পৃথিবীটা একটা ঝুঁকির মুখে যাচ্ছে ডেঞ্জারাসলি। আচ্ছা, আরেকটা হলো যে আমরা তো দেখি যে রোগের কথা বললেন, এই রোগ থেকে বাঁচার জন্য মানে একটা শৈশব কতটা গুরুত্বপূর্ণ। মানে শৈশব থেকে যদি একটা সন্তান বা একটা নবজাতক যদি সুন্দরভাবে গড়ে উঠানো যায় তাহলে তো অনেকটা ইফেক্টিভ হয়। আপনার কি মনে হয়? দেখেন, শৈশবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা যখন ইয়াং থাকি আমাদের স্টেম সেল থাকে বেশি। আমরা যখন একটু বয়স হয় তখন আমাদের স্টেম সেল পরিমাণটা কমে যায়। তার মানে ইয়াংদের বয়সে আপনি ড্যামেজটা বেশি করতে পারবেন, কারণ স্টেম সেল বেশি, স্টেম সেলই সাধারণ সেল তৈরি করে, তাহলে আপনি স্টেম সেল ড্যামেজ করতে পারবেন বেশি করে। আর ইয়াং বডি যেহেতু গ্রো হচ্ছে, আপনি গ্রোথ টাইমে যদি রং বডি তৈরি করে ফেলেন, তাহলে তো কাম সারছে, আর সুস্থ হওয়ার সুযোগ নেই। একটা মানুষ যদি সুস্থ থেকে জীবনে 60-70 বছর কাটাতে পারে, বাকি লাইফে সে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। টুকটাক জ্বর সর্দি কাশি হবে, তারাও ডায়াবেটিস হবে না, তারা আবার জয়েন্ট পেইন অতটা আসবে না বা অন্যরকম, কারণ তাদের শরীরে একটা সার্টেন ইয়ে চলে গেছে। কিন্তু ইয়াং বয় যেখানে শরীরটা গ্রো হচ্ছে সেই সময়টাই আপনি দিচ্ছেন হচ্ছে রং খাবার, রং লাইফস্টাইল। হ্যাঁ, এখানেই আমরা ইয়াংদের সঙ্গে শেষ করে দিচ্ছি। আপনি যেখানে যাবেন বাংলাদেশে, শুধু ঢাকায় না, আমার বাড়ি ফেনীতে, ইভেন ভাবতাম বলে আমার ফেরি মানুষ একটু রিচ, যারা আপনি জানেন ফেরি মানুষ ঢাকা চিরং ফেরি এরকম 3টা রিচ এরিয়া। একমাত্র জেলা শহর যে আমরাই কেবল এতটাই রিচ, ঢাকার জমিতে আমাদের ফেরি জমির দামের সমান। অবাক লাগে ভাবতে, ফ্ল্যাটের দামও প্রায় কাছাকাছি। ভাবলাম আমাদের মানুষজন রিচ বলে রিচ ফুড খায়, ফাস্ট ফুড খায় না। আমি গেলাম নরসিংদী একটা কাজে, গিয়ে দিন নরসিংদীতে আমি খাবার দোকান খুঁজছিলাম, এমন কিছু গলি আছে সবগুলোতে প্রায় সবগুলো হচ্ছে ফাস্টফুড। কোনো খাবার কিন্তু খাবেন না, খাতে কোনো খাবার নেই, সব জাঙ্ক। ফাস্টফুড তো জাঙ্ক ফুড, এটা খাবার না, মানে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, মানে চিকেন ফ্রাই, লাইক ফুল জাঙ্ক। তো বুঝতে পারছেন, শৈশবে আমরা শেষ করে দিচ্ছি আমাদেরকে। তাহলে আমরা আমাদের যে সন্তান জন্য আমরা যেমন সব কিছু করি, আমরা চাই আমরা অসুস্থ হলে তারা ভালো থাকুক, উল্টে আমরা ওষুধ খাচ্ছি, একটু ভেজিটেবল ফ্রুটস খাবার বাদ দিচ্ছি, ব্যায়াম করছি, হাঁটছি। আর পার্কে যাবেন, বয়স্করা কিন্তু হাঁটছে, বাচ্চারা কিন্তু বাসা শুয়ে আছে। বয়স্করা কিন্তু একটু ভেজিটেবল খাচ্ছে, একটু হেলদি খাবার খাচ্ছে, একটুখানি খাচ্ছে, আর বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রাইড রাইস। হোয়াট ইজ দিস? লাইক আমরা ইচ্ছে করে মানে ইচ্ছে করে মানে শেষ করে দিচ্ছি আমাদের জেনারেশনকে। বাবা মায়েরা কিন্তু আসলে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করে ছোটবেলা থেকে। একটু গ্রামের ভাষায় বলে চুন থেকে পান থেকে চুন খসলে কিন্তু অস্থির হয়ে যায়, অথচ সেই বাবা মায়েরা কিন্তু সন্তানদেরকে ফাস্ট ফুড খাওয়ায়, জাঙ্ক ফুড খাওয়ায়, আর খাওয়ানোর সময় আসলে মোবাইলের স্ক্রিন বা গেম দিয়ে রাখে। স্কুলে যদি নিতে যায় সেখানে কিন্তু আসলে গাড়িতে করে নেয়, হেঁটে পাঠানো। কিন্তু তো এই বিষয়গুলো কতটা সাংঘর্ষিক বা সম্পর্ক কি আসলে রোগের সাথে? না, রোগের সাথে গাড়িতে করে যাবে এটাই তো অস্বাভাবিক না। এখন তো চাইলে আপনি ঢাকা শহরে ধানমন্ডি থেকে মমতা যেতে পারবেন না, এটার সুযোগ নাই। সেই বিদেশেও সব এলাকায় আছে তা না, কোনো এলাকায় আছে। এটা কোনো দেশে বাচ্চারা বাইক নিয়ে যায়, এই দেশে সব অপরিকল্পিত, কিছুই সম্ভব না। তো খেতে খাওয়ার সময় স্ক্রিন দেওয়াটা আসলে খুব উইয়ার্ড, কারণ আমাদের বডি নার্ভাস সিস্টেম যখন বুঝে যে খাবার আসতেছে তখন সে ডাইজেস্টিভ এনজাইম এবং ডাইজেস্টিভ জুস অ্যাসিড তৈরি করবে। বাচ্চার বডি যদি না জানে খাবার যাচ্ছে, তার বাচ্চা তো ব্রেন জানবে না। ব্রেন যদি অল্প
ক্ষমতা মেইনলি নার্ভাস সিস্টেম। আসলে ব্রেনই নার্ভাস সিস্টেমকে অনেকটা পাওয়ার দেয়। নার্ভাস সিস্টেম অর্গানগুলোকে শিখায় যে সিক্রেট করো এনজাইম, ডাইজেস্টিভ আদার জুস লাইক অ্যাসিড অ্যান্ড বডিকে খাম রাখা। তো এটা কেন মানে খুবই ডিভাস্টেটিং যে আপনি খেতে বসছেন, উল্টো বাচ্চাদেরকে শিখাবে যে খাওয়ার আগে দোয়া করো, আল্লাহর প্রতি সন্তোষ অর্জন মানে আল্লাহ সন্তুষ্টি করে গেট অর্জন করো। আমরা উল্টা আসলে বাচ্চাদেরকে ইয়ে করবো যে 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 শিখাবো যে এই খাবারটা কিন্তু একটা বড় কমিটি পাচ্ছে না, তাই না? আমরা পেয়েছি। তো আর ফ্যামিলি টাইম, খাবার কিন্তু একটা ফ্যামিলি টাইম, এই সব কিছু বাদ দিয়ে গেমে ফেলা দিচ্ছে এবং বাচ্চাদেরকে মানে পুরো আইডিয়াটা উল্টো আর কি। মানে যেখানে একটা ব্লেসিং খাওয়ার সময় সম্পর্ক তৈরি হবে, খাবারটা শিখবে, খাবারটা দেখবে, বডিকে সিগনাল দেবে, ওটা না করে গেম দিচ্ছে। দ্যাটস কাইন্ড অফ উইয়ার্ড। মানে উল্টো খাবারটা শেখানো যে এই খাবারটা কেন খাবে, নাহলে সে কালকে খাবে না, এটা এই খাবারটা কেন খাবে, এই খাবারটা কেন খাবে না, সন্তানকে শেখানো উচিত, দেন তার নিজে ইচ্ছে খাবে। ভাই আপনার আসলে কি মনে হয় যে আমাদের দেশে মানুষের যে ধর্মীয় জ্ঞানের অভাব থাকা, এটা কি অসুস্থতার কোনো কারণ হতে পারে কিনা? কারণ ধর্মে তো সব কিছুই বলা আছে, রাসূলের লাইফ স্টাইলটা হচ্ছে সর্বোৎকৃষ্ট। না, ধর্মীয় জ্ঞান তো আমাদের আলেমদের আছে না? জি জি, তারা কি হেলদি? না ঠিক প্রশ্নটাই জন্য করার কি। আমরা নিডটা তো ছিল না বলে এখন একটা ফিল করছি যে নিড আছে। একসময় ছিল যা খাবেন তাই হেলদি, জি ভাত খাবেন ডেকেছাড়া রাইস, পুকুর নদীর সাগরের মাছ, লোকালি বড় হওয়া চিকেন মিট। জি তাহলে আপনার অসুস্থ কেন হবেন? অসুস্থ দিলেও আপনার ইনফেকশন ডিজিজ, অসুস্থ দিলে কোনো সিরিয়াস ট্রমা, জি তারপর হচ্ছে কোনো বা ছোঁয়াচে এগুলা। তো তখন আল্লাহ তালার যে কোরআনের যে নির্দেশনাগুলা, খাবার এইভাবে খাও, এটা খাও, এটা খাও, রাসূল কী খাবার খেতেন জানা দরকার ছিল না। কিন্তু এখন যে দরকার আছে, এটা আলেমরা ফিল করতে শুরু করেছে একটুখানি, বাট এখন ওইভাবে ফিল করে নাই, বা এখনও তারা ওইভাবে মানুষকে বলছে না। তো আমরা আশা করবো একসময় আলেমরা এটা নিয়ে কথা বলা শুরু করবে। কেউ কোনোভাবে বলছেও। বাংলাদেশের বেশ কজন আলেম আমার সাথে আমার বাসায় গেছে টেক্সাস থেকে, বেশ কজন, অন্তত 3 জন রিনাউন আলেম, যারা এখানে আপনারা যারা চেনেন নাকি। নাম বলা যায় কিনা? হ্যাঁ, মিজানুর রহমান আজহারি আচ্ছা, আমার বাসায় গেছে। এই শুধু স্বাস্থ্য বিষয়ে কথা বলার জন্য? হ্যাঁ, স্বাস্থ্য কলেজে গেছেন। এরকম আরও কয়েকজন আছে যেটা একদম রিনাউন যারা আর কি, শুধু স্বাস্থ্য দেখা করতে গেছেন আমার সাথে। মানে একটু স্মৃতি প্রকাশ করা যায় কিনা? না, মিজানুর আজহারি সাহেব, উনাকে নিয়ে গেছিলাম মাছ ধরতে। তো আমরা বড় বড় 7টা অ্যাটলিস্ট 7টা এত বড় মাছ পেয়েছি, যে এত বড় মাছ আমি জীবনে কখনো পাইনি। এত বড় পেয়েছি, এতগুলো পাইনি একসাথে। আচ্ছা, বরকত। তো উনি বলছেন যে আমার জীবনে প্রথম মাছ ধরতে আসছি আটলান্টিক সাগরে, এবং আটলান্টিকে আমি একসাথে এতগুলো মাছ প্রথম দিনেই, যেটা উনি কল্পনা করতে পারে নাই। প্রথম মাছ ধরে যে প্রথম মাছ পাওয়া যে আনন্দ, বা আমাদের বা উনার বা আমাদের সবাই, এটা ছিল মানে দেখার মতো আর কি। তো যেহেতু অনেক বড় স্কলার, সবাই শ্রদ্ধেয় এবং সত্যি একজন তাকওয়াবান আল্লাহওয়ালা মানুষ, যার কথায় কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে। আল্লাহ ওনাদেরকে অনেক জান্নাতে উচ্চ মাকাম দান করুক, ওনাদেরকে আরও জ্ঞান বাড়িয়ে দেয়। তো আমার কাছে গেছে মূলত দুটো দিন ধরে, 2 দিন পুরো স্বাস্থ্য নিয়ে কথা হয়েছে, 4 দিন সারাক্ষণই। আচ্ছা, তো তারা সায়েন্স পাঠা জানতে চায়, তা দেখে যে কোরআন হাদিসে আছে এটা সায়েন্সটা কি, এটা সায়েন্সটা কি, এটা সায়েন্সটা কি, এত লম্বা জার্নি। বাকি যারা গিয়েছে সবার ক্ষেত্রে একই কথা হয়েছে। তো কারণ কোরআনে আসছে, হাদিসে আসছে, কিন্তু সায়েন্স তো আমাদের শেখানো হয়নি, তা শিখতে চায়। তো আমাদের আলেমদের কি আসতে হবে। আদারওয়াইজ আমরা যারা লেমেন পিপল, যারা বা ইসলামের জ্ঞান কম, আমরা ফলো করতে পছন্দ বা ফলো করি, আমরা শুধু আমরা শিখবো কোত্থেকে? তো ধর্মীয় জ্ঞান থাকলেই যে ভালো হতো তা না। আসলে খাবার যে চেঞ্জ হয়েছে, ওখান থেকে রোগগুলো আসছে, তাই না? জি জি, এখন আবার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। ইয়েস, আলেমদেরকে এখানে এনকারেজ করতে হবে যে কোরআনে এটা আসছে, জি দেখো না অমুক ডক্টর এটা বলছে, এই কারণে অমুক এটা বলছে, তার রেফারেন্স আমি দেখছি মুফতি ইব্রাহিম, কাজী ইব্রাহিম। হ্যাঁ, তারপরে লন্ডনের শেখ আব্দুল কাইয়ুম, তারা এটা নিয়ে কথা বলে প্রায়, জি জি, যে সুন্না ডায়েট, যে ভালো থাকবেন এই খাবারগুলো খেলে, এটা বলতেছে। এটা কাজী ইব্রাহিম অনেক আগ থেকেই সোচ্চার। তাহলে কোরআন থেকে তাহলে তারা নিচ্ছে এগুলা, হয়তো আমাদের কথাগুলো হয়তো ওর মধ্যে পৌঁছেছেও। হ্যাঁ, মুফতি যেমন আমাদের মুফতি শেখ আব্দুল কাইয়ুম, লন্ডন ইস্ট লন্ডন মসজিদের ইমাম, ওনার বাসায় উনি বলে কি আমি
মানে উনি যে ব্যস্ত মানুষ, অনেক বড় একটা মসজিদের খতিব, আমাদের কত বড় মসজিদের, তো উনি যে চিফ ইমাম, তো ওনার বাসা আমি তো কারোর বাসা যাই নাই, তো যা হচ্ছে একদম না পারলে উনি বলছে যে আমি কাউকে হোস্ট করবো শুধু তো আমার হয় না, আপনার সাথে আমার বাসা হোস্ট করতে যাই। তো ওনার বাসা আমি হোস্ট হয়েছি, তো সব আমাকে বলছে আপনি কিন্তু মিস করবেন, উনি কিন্তু কাউকে হোস্ট করতে পারে না, তার আশেপাশে সবাই বলতেছে। কিন্তু আমি তো ব্যস্ত, লন্ডন গিয়েছি বেশ গুরুত্বপূর্ণ কাজে, এখন কারো বাসা যাওয়া অনেক কয়েক ঘন্টা সময় চলে যায়। এক সময় ছিল দাওয়াত দিলে দাওয়াত পেয়েছি, আজকে কী যেন মজাটা হবে না, আর এখন ভয় লাগে কোনো একজন দাওয়াত দিবে রিজেক্ট করবে কীভাবে। এই জন্য ওনারা বলেছে আপনি মেকশো আপনি মিস করেন, আপনি যাবেন। তো উনার বাড়ি গিয়েছি, উনি একই কথা, খাবার খাবার খাবার, লাইফস্টাইল নবী যেটা বলেছে এটা কেন উনি জানতে চায়। তো এটা বোঝা যায় যে আসলে ইসলামিক নলেজটা এনাফ না, আসলে এনাফ হচ্ছে যে যেটা করতে হবে ইসলাম এবং সায়েন্স মিলিয়ে আজকের এলিমেন্টারি থেকে শুরু করে মিডল স্কুল, হাই স্কুল, কলেজ, প্রত্যেক লেভেলে একটা স্বাস্থ্যবিদ্যা, হ্যাঁ, বেসিক স্বাস্থ্য রক্ষার কৌশল, পুষ্টি, লাইফস্টাইল শিখতে হবে, নাহলে কিন্তু বাঁচানোর উপায় নেই, আপনি এই জেনারেশনকে বাঁচাতে পারবেন না। ভাই আমাদের দেশে যে যে মাহফিলগুলো হয়, আমি কিন্তু আসলে মাহফিলের দোষগুণের বিষয়ে কথা বলতে আসিনি। সব অঞ্চলে এমনকি ইউনিয়ন পর্যায়ে কিন্তু মাহফিল হয়, বড় বড় বক্তারা যায়। এবার আমার প্রশ্নটা হচ্ছে, এটা যৌক্তিক প্রশ্ন কিনা, যে একটা মাহফিলে যদি একজন ইসলামী বক্তার পাশাপাশি একজন লাইফস্টাইল অথবা আপনারা যে কাজ করছেন এমন একজন ডাক্তারকে দাওয়াত দেওয়া, মাহফিলের বক্তাও কথা বললো, না আপনারাও, এটা ঠিক হবে না, না না এটা করেন না। আজকে অবস্থা এতই খারাপ যে আপনি দেখবেন যারা হেলথ নিয়ে কথা বলছে তাদের, ধরেন বাংলাদেশে কথা বলছে হেলথ নিয়ে, ধরেন 100 জন ডক্টর বাংলাদেশে, 19 সালে পর্যন্ত শুধুমাত্র 2-1 বলতেন, এখন কথা বলতেন 100 জন, তার মধ্যে 80% রং। আচ্ছা, আপনি যদি দেখেন যে আজকে যারা কথা লাইফস্টাইল নিয়ে কথা বলছে, আপনি হার্ট ডিজিজ হলে কী করবেন, দেখেন 10 জন 10 কথা বলছে। জি জি জি, কারেক্ট। হ্যাঁ, আপনি ভাত খাবেন কি খাবেন না, 10 জন 10টা কথা বলতেছে, আপনি তো পাগল হয়ে যাবেন। মানুষ আসছে দাওয়াতে, এই মাহফিলে কিছু ভালো কথা শুনবে, তারা তো মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, 10 জন কিন্তু 10 কথা বলে না, হয়তো একটু একটু একতলাফ আছে আলমদের মধ্যে, জি জি, কিন্তু খাবারের ক্ষেত্রে একটা এত এনিমি এবং একটা এত উল্টো, আপনি ইউ উইল ফিল ক্রেজি। এখন এখানে দরকার হচ্ছে যে যেটা আমরা করেছি কালকে আমাদের মন্ত্রী মহোদয় সহ আমরা একটা গোল লেভেল করেছি ডাক্তার পশুদেরকে নিয়ে, যারা নিয়ে কাজ করে, যে কীভাবে আমরা একটা ইউনিফাইড ফর্মে আসতে পারি যাতে করে আমরা একটা রেগুলার করতে পারি, যে কেউ অ্যাডভাইস দিবে না। আচ্ছা আচ্ছা, ইউ হ্যাভ টু হ্যাভ সাম ক্রেডেন্সিয়াল, এবং যারা কথা বলছে আজকে তার অর্ধেকের কোনো ক্রেডেন্সিয়াল নাই। একজন মেডিকেল ডক্টর, সে পুষ্টি কী জানে, সে কোথায় পুষ্টি পড়লো, সে কী চিল্লে কথা বলছে, এটা খাই না এটা খাবেন, ইটস এ লাই। এবং আমার নবীর একটা হাদিস আছে, কোনো কিছু শুনে কারোর কাছে বলো, তোমার মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যখন এই কাজটা করো। এখন সবাই শুনে কথা বলতেছে, ইমাজিন আপনি আজকে বিল্ডিং বানাবেন, খালি শুনে কি বিল্ডিং কী বানাতে হয়, পাথর দিবেন, ইট দিবেন, কোথা মারবেন, বিল্ডিং হয়ে যাবে, এটা কি সম্ভব? এটা না না, মাটির উপর কি করতে হয়। আপনি বলেন যে আজকে থেকে আমি আজকে ক্যান্সার ডক্টর, অনকোলজিস্ট, কীভাবে? আমার বাবা ক্যান্সার ডক্টর ছিল, আমি দেখছি ক্যান্সার কীভাবে হয়, আমি দেখছি আমার বাবা কীভাবে কাটছে, বা আমার দেখছি আমার অমুক ডক্টর কীভাবে ওষুধ লিখছে, আমি দেখছি। আপনি ক্যান্সার ডক্টর হয়ে গেলেন। পুষ্টি এমন একটা জিনিস, এটা মেডিকেলের ট্রিটমেন্ট থেকে এটা অনেক বেশি ল্যাবরেটরি, অনেক বেশি অ্যাডভান্স, কত অ্যাডভান্স আপনি ভাবতে পারেন না। আমি বিশ্বের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয় পুষ্টি, হার্ভার্ড ইউনিভার্সিটির পুষ্টি নিয়ে পড়েছি, আমি ফাংশনাল মেডিসিন ইউনিভার্সিটির পুষ্টি নিয়ে পড়েছি, আমি কিছু প্রাইভেট ইনস্টিটিউটে পড়েছি। কারণ এত ভ্যাস্ট, আমার তো মনে হয় পুষ্টি আমি এখন জানা শুরুই করিনি, এত ভ্যাস্ট। আমি মেডিকেলে পোস্ট ডক্টর এবং ডক্টর করার পরে মনে হয় যে হ্যাঁ আমি তো কথা বলতে পারি, যখন পুষ্টি নিয়ে কথা বলি তখন আই বিকাম ভেরি কেয়ারফুল, কারণ এটা এত কমপ্লিকেটেড। আমি যে রং বলি, আমি যদি যাচাই না করে বলি, রাসূলের সুন্নাহকে এখানে ব্ল্যান্ডেড না করি, রং হবে এখানে। দুধ ভালো না খারাপ, নিজে দুধ খারাপ 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 খারাপ, নবীজি দুধ খাইছেন, এটা নবীজি একদম ফার্মে গিয়ে নিচে দুধ খাইছেন না? জি, ছাগল তো খেতেন। হ্যাঁ, দুধ তো খেতেন। তা আপনি দুধ খারাপ বলবেন কীভাবে? আপনি যদি বলেন যে মানে চিকেন খাওয়া ভালো, পোলট্রি খাওয়া যাবে, পোলট্রিতে ভালো খাবার খাওয়া হচ্ছে, আরে আল্লাহ বলেছে তোমাদের প্রাণীগুলোকে ঘাসে চড়াও,
আল্লাহকে ইন্ডিকেশন দেয় না এখানে? হ্যাঁ হ্যাঁ এখন বলছি না পোলট্রিতে মানুষ তো এটা ভালো ভিটামিন খাওয়াচ্ছে, ভিটামিন তাহলে তাহলে মানুষ খাওয়া দাওয়া বাদ দিয়ে ভিটামিন খাক সাধু, মানুষও ভিটামিন খাক খাবার বাদ দিয়ে দেন। আল্লাহ এইভাবে আল্লাহ বলছে, আমি রিজিক দিয়েছি, এখানে এখানে রিজিক তোমাদের জন্য, তাই না? মানে আনবিলিভেবল, বুঝছেন? আপনি মানে ক্রিডেন্সিয়াল ছাড়াই কথা বলছে, না জেনে কথা বলছে। আপনি একজন ধরেন যে কারোপ্র্যাক্টর অথবা আপনি একজন আকুপাংচারিস্ট, আপনি সারাক্ষণ পুষ্টি অ্যাডভাইস দিয়ে যাচ্ছেন। আপনি এটা কি সম্ভব যে পুষ্টি এখানে অ্যাকুরেটলি হওয়া? আমিও তো জানি, কারণ আমার হাতে কারোপ্র্যাক্টর ট্রেন হয়েছে, ট্রেন করেছে অনেকেই, পুষ্টি লাইফস্টাইল ট্রেন করেছি। অ্যাজ এ মেডিকেল ডক্টর, আমার যে ডাক্তার যারা আছে এখানে মেডিকেল ডক্টর, আমার বিভিন্ন সব আমেরিকাতে, লন্ডনে বা বাংলাদেশে, আমি দেখছি একটা মেডিকেল ডক্টরকে আমি 2-3 বছর হাতে কলমে চিকিৎসা দেওয়ার, 2-3 বছর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পরেও তারা পুষ্টির মানে পিএইচটাও বোঝে না। পিএইচটা পুষ্টির বেসিক জিনিস বডিকে ম্যানেজ করার জন্য, এটাও বোঝে না। কিসের তারা মানে বাকিটা বুঝবে? একটু 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 বুঝে বুঝে কোনো পেশেন্ট টেক কেয়ার করে যাচ্ছে। হ্যাঁ, কেউ খুব শার্প, তারা একটু আগে ধরে ফেলতে পারে, তাও একটা অংশ। সেখানে একজন ধরেন আয়ুর্বেদিক ডক্টর, সে পুষ্টি এত বেসিক জানে যে সে পুষ্টি, এখন তারা মনে করে পুষ্টি মানে হচ্ছে একটু ফল বেশি খাওয়া, খাওয়া দাওয়া বেশি ব্যায়াম করা, তেল চর্বি না খাওয়া, মানে যেটার সাথে কোনো সায়েন্সের সম্পর্ক নেই। আচ্ছা, তো একজন যদি পুষ্টি না জেনে পুষ্টির কথা বলে, দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এই জন্য আপনি মাহফিল করবেন, সেখানে একজন পুষ্টি দাওয়াত দেবেন, সে যে এমন কথা বলবে যেটা সুন্নাহ বিরোধী, আচ্ছা। তাই না? তাহলে তো সমাধান হচ্ছে এটা যে আমাদের প্রপার এডুকেশন লাগবে, মডার্ন যে রিসার্চ আছে এগুলোর সাথে ইসলামের নির্দেশনা মিলিয়ে ব্ল্যান্ড করে অ্যাটলিস্ট মুসলিম কান্ট্রির জন্য, মুসলিমদের জন্য কারিকুলাম তৈরি করতে হবে। আচ্ছা, তার ধর্মীয় বক্তা ছাড়া তাদেরও এই বিষয়ে পড়াশোনা করা উচিত, এটা তো সবচেয়ে। তো ধর্মীয় বক্তারা খুব বেশি ভুল বলতেন। ধর্মীয় বক্তারা একটা মানুষ যখন ধর্মীয় হয়, আল্লাহ তাকে গাইড করে। আমি দেখেছি যখন কথা বলে না, দেখেছি আমি আমাদের মিজানুর আজহারী সাহেব কিছু টুকটাক বলেন, যারা বলেন আর কি, আমি শুনি তারা কী বলে দেখি তো, তারা কিন্তু তার সীমানা ক্রস করে না। আপনি তারা বলতে পারেন কোরআন মধ্যে আমার খেতে বলছে, তো যেমন কোরআনের মধ্যে যে ফলগুলোর কথা বলা হয়েছে, যদি এখন যদি মুফতি কাজী ইব্রাহিম যদি বলে আপনারা আনার খাবেন, খুব গুণ হবে? গুণ হবে না। হ্যাঁ, ডায়াবেটিস হলে খাওয়া যাবে না টেম্পোরারি, সেটা ভিন্ন কথা। উনি তো বলেন যে ডায়াবেটিস পেশেন্টরা খাবেন, আর আনার ভালো আল্লাহ বলছে, উনি বলতেছে, এটা সমস্যা নেই। সমস্যা হচ্ছে যখন একটা খাবার একটা রোগের জন্য প্রেসক্রাইব করা হচ্ছে, যেগুলো কোরআনে ওই সময় ছিল না, এখন গবেষণায় বেরিয়ে আসছে, আপনি না জেনে বলতেছেন, দ্যাট ইজ দ্য ডিভাস্টেটিং, দ্যাটস হার্মিং দ্য কনজিউমার্স অ্যান্ড অডিয়েন্স অ্যান্ড ফলোয়ার্স। তো এখান থেকে বেরিয়ে আসা উপায় কি আমি জানি না। আমি এটুকু বলতে পারি যে যেটা হচ্ছে আজকে ভেরি ইটস নট গুড। একটা দিক গুড, যাতে মানুষ অ্যাওয়ার হোক, মানুষ জানছে যে ইয়েস ফুড নিড টু বি মডিফাইড। যেটা মানুষ কনফিউজ হচ্ছে, যার ক্রেডেনশিয়াল নাই যে বিষয়ে, সেটা নিয়ে কথা বলছে। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি বলি রাসূল ও ধর্মীয় জ্ঞানের অভাব, চিকিৎসা বিজ্ঞান না জানা, তারপরও মানুষ শর্টকাট সুস্থ হতে চায়, ফল চায়, এই বিষয়গুলো মানুষের জন্য কতটা সংকট তৈরি করে বা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়? এখানে শর্টকাট সুস্থ হতে চায়, আমরা দেখি এটা সবাই চায় শর্টকাট সুস্থ। আমার ওষুধটা দেন, আমার কী খেতে হবে এটা বলে দেন খালি। না, আপনাকে বুঝতে হবে, আপনি মানতে পারবেন না। আপনি মনে করেন না এটা কি সম্ভব নাকি, আর ডায়াবেটিসে ভাত খাওয়া যাবে না। আরে ভাত খাবো না মানে সারাদিন ভাত খেয়ে আসছি, ভাত খাবো না মানে কি? না, আপনাকে যদি বোঝানো যায়, এডুকেট করা যায়, ভাত মানে কি, ভাত এসেনশিয়াল না, শুধুমাত্র ক্যালোরি অন্য খাবার থেকে নিয়ে যায়। ভাত না খায় পৃথিবীর কোটি কোটি মানুষ বেঁচে আছে, কোটি কোটি মানুষ ভাত জীবনে খাই নাই। তাকে এটা এডুকেশন করতে হবে। শর্টকাট তুলতে হবে যে আমি কী খাবো বলে দেন, আমার কী ওষুধ লাগবে বলে দেন। তাই শর্টকাট দিয়ে আপনার চলবে না, আপনাকে যেটা করতে হবে যে আপনাকে এডুকেট করতে হবে। এডুকেট করার পরে তখন গিয়ে অ্যাডভাইসটা কাজ করবে। এই জন্য প্রত্যেকেরই বেসিক এডুকেশন দরকার। শর্টকাট ট্রিটমেন্ট, শর্টকাট গাইডলাইন দিয়ে আপনি পারবেন না। আচ্ছা, তাহলে রান্নাঘর এবং নিজের লাইফস্টাইল পরিবর্তনের পাশাপাশি ছোট সময়টা একজন মানুষকে কতটা সুস্থ বানিয়ে তুলতে পারে? রান্নাঘর খুব ইম্পর্টেন্ট। আপনার রান্নাঘরে প্রত্যেকটা মেডিসিন আছে, রান্নাঘরে সব বিষয় রাখতে পারেন না, আপনার চয়েস। আপনি কি সব গমের তৈরি খাবার, বাজারের তেল, চিনি, আপনার সাদা চাল, আপনি সব প্রসেস দিয়ে ভরা ফেলতে পারেন, তাই না? আপনি এটা সেম টাইম আপনি রান্নাঘরের মধ্যে আপনি আনতে পারেন, আপনার বাদাম আনতে পারেন, নারকেল তেল আনতে পারেন, আপনি হোল গ্রেন রাইস যেটা ব্রাউন রাইস আনতে পারেন, আপনি সরিষার তেল আনতে পারেন। আপনি হেলদি খাবার আপনার চয়েস, ওটা আপনার স্বাস্থ্যটা কালকে তৈরি করবে। কালকে আপনি কেমন থাকবেন,
1 বছর পরে আপনার স্বাস্থ্য কোথায় গিয়ে দাঁড়াবে ডিপেন্ড করে আপনি আজকে 1 বছরে কী খেলেন। কারণ 1 বছরে মানুষের পুরো শরীরে রিজেনারেট হয়। এখন এই জন্য রান্না করা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা মশলাই আমাদের মেডিসিন। আমাদেরকে বলেছে মশলা মানেই গ্যাস্ট্রিক করে। হ্যাঁ, গ্যাস্ট্রিক। মশলা খেলে উল্টে হজম হবে, তখন গ্যাস আর থাকবে না। এই যে মশলার জন্য আপনি সারাক্ষণ আমরা কী করি, কিছু লং রাখি যাতে করে কোনো একটু ইনজেকশন হলেও গ্যাস ওটা খেয়ে ফেলি, চলে যায়। জি। তাহলে মশলা তো প্রতিটাই মেডিসিন। আচ্ছা। আল্লাহ বলছে যে নাম তো যে বলছে না যে যে আদা সেহা ফুমিহা বাসালেহা, 3টা মেজর আদা রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ, নাম তো যে বলছে কোরআনের মধ্যে, কারণ এটাই আপনার জন্য মেডিসিন। আচ্ছা, তো মানে কখন এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? এটা কখনোই ক্ষতির কারণ না। অফকোর্স এক্সেস সব কিছু ক্ষতিকর। এক্সেস তো পানি খাওয়াতে, আপনি ইচ্ছে হলে 10 লিটার খেতে পারবেন, এরকম ব্যাপারটা। আপনি কেন পুরো একবারই রসুন খেয়ে ফেলবেন? নবীজি খেতে করতো একটু খেত, আচ্ছা। নবীজি রসুন কেটে একটু খায়, এখন সায়েন্স বলছে একটু কেটে রেখে তারপরে খাও। আচ্ছা। নবীজি সুন্নাহ, তারপরে মডারেট অলওয়েজ বেস্ট, সব কিছু মডারেশন। ইসলাম একটা মডারেট মধ্যবর্তী ধর্ম, তাই না? জি। কোনো এক্সট্রিমও কিছু না, লিভারেরও সুযোগ নেই। কিন্তু আমরা এটা অনেকের প্রশ্ন যে ভাত, দুধ, ফল, অনেক এইগুলো নিয়ে অনেক রকম কথা বলে। আলু, ডিমের বিষয়ে অনেক রকম ভাষ্য আছে। এখন অনেকের প্রশ্ন ছিল আমরা খাবোটা কি আসলে, বা এগুলো আসলে কি একেবারে বাদ দিতে হবে? না, বাদ দিতে হবে না। আপনার যোগের উপরে আল্লাহ সৃষ্টি কোনো খাবারই খারাপ না। জি। আল্লাহ সৃষ্টি প্রত্যেকটা খাবারই কোনো কোনো ক্ষেত্রে উপকারী, কোনো না কোনো ক্ষেত্রে। বলেন ভাত, বাচ্চারা আপনি ক্যালোরি পাবেন কীভাবে? যে ডায়াবেটিস যে সে টেম্পোরারি ভাতটা খাবে না, সে ক্যালোরি নেবে মাছ থেকে, মাংস থেকে, টেম্পোরারি। জি। আপনার পটেটো একই জিনিস, যার শরীরে ইনফেকশন হয় সে পটেটো স্টার্চ খেতে পারবে না। অথচ পটেটোর মধ্যে আপনি কি, পটেটো হচ্ছে ফুল অফ নিউট্রিয়েন্ট, যার কোনো পেটে ইনফেকশন নাই তাদের পটেটো খাবে। ডায়াবেটিস হলেও খাবে না, সেটা একটা সুগার ফর্ম করে। এরপরে আপনি বললেন কি, আর কি বললেন? মানে ডিম, আলু। না, ডিমও তো ভালো, মাংস। ডিম ফার্মেরটা ভালো না। ফার্মের তো ডিম না, এটা ওষুধ দিয়ে বড় করছে, ওষুধ মাখা ডিম না এটা। জি। তারপরে দুধ তো খারাপ না, দুধটা হচ্ছে ভালো, কিন্তু দুধটা হচ্ছে ফার্মের যে গরুকে দুধটা আসছে সেই গরুকে তো আপনি বিষ খাওয়াই বড় করছেন। জি। আপনি আশা কীভাবে করে দুধটা ভালো হবে, তাই না? জি। জি। আর ফল, মানে ফল নিয়েও মানুষের একটা, হ্যাঁ, ফল সবই ভালো। কোরআন শরীফ তো আল্লাহ তাআলা কত হাদিস আসছে ফলের ব্যাপারে। কোরআন শরীফ উল্লেখ করে বলছেন এই ফল জানাই দিবে, তাই না? যদি জান্নাতের ফলগুলো অন্যরকম, এই ফলের সাথে মিলবে না। কিন্তু ফল যখন ডায়াবেটিস হয়, ফ্যাটি লিভার হয়, যখন ক্যান্সার হয়, অনেক ক্ষেত্রে ক্যান্সার কোনো ক্ষেত্রে খেতে পারে, কোনো ক্ষেত্রে পারে না, ডিপেন্ড করছে কোন টাইপের উপরে। তাহলে নবীজি একটা হাদিসও আছে, যখন কোনো সাহাবী অসুস্থ হতেন বলছে তুমি ওই ডাক্তারের কাছে যাও। নবীজির সামনেই রাসূল ইসলাম বলছেন যে হ্যাঁ তোমরা এই খাওয়াটা খাবে না, কারণ এটা ক্ষতিকর। ডাক্তার বলেছে, কিন্তু রাসূল ইসলাম এটা সাপোর্ট দিয়েছে। আচ্ছা। তো তার মানে কি, অসুস্থ হলে কোনো ভালো খাবার খাওয়া যাবে না, এটা তো স্বাভাবিক, এটা হইতেই পারে। কিন্তু মানে ফল খাওয়ার নিয়মটা বা সময়টা আসলে কেমন হতে পারে? খাওয়ার আগে খেতে হবে, খাওয়ার পরে না, উল্টা। টক আমরা উল্টা করি আর কি। আগে খেলেই আপনার হজমে উপকার হবে, আগে খেলে বডি সহজে নেবে, পরে খেলে বডিতে ক্যালোরিটা আকারে গ্রো করবে। আচ্ছা। পরে খেলেই লিভারে গিয়ে ফ্যাট জমা হবে। জি। খেতে হবে খাওয়ার আগে। আচ্ছা, আরেকটা হলো সবচেয়ে অতি প্রয়োজনীয় বা পরিচিত দুটি শব্দ বা খাবার, টক দই এবং ভিনেগার। এই দুটা নিয়ে অনেক রকম ভাষ্য। এর মধ্যে আপনার একটা ভাষ্য আমরা দেখলাম যে হয়তো মক্কা থেকে সম্ভবত আপনি বলেছিলেন ভিডিওতে যে আগে খাওয়া। একটু যদি নতুন করে আবার একটু ব্যাখ্যা দিতেন, জানতে চাই মানুষ। ভিনেগার এবং টক দই খেতে হবে খাবারের ঠিক আগ মুহূর্তে, কারণ এগুলা ভিনেগারের মধ্যে একটা ব্যাকটেরিয়া আছে, টক দই ব্যাকটেরিয়া আছে, দুটোর মধ্যে অ্যাসিড আছে, এটার মধ্যে অ্যাসিডিক অ্যাসিড, এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড, 2 ধরনের অ্যাসিড আছে। অ্যাসিডটা ডাইজেশন এনভায়রনমেন্টটা তৈরি করে, আর ব্যাকটেরিয়াটা সোজা চলে যায় ইন্টেস্টাইনে, চলে যায় গিয়ে ওয়েট করে যে আপনি খাবার খাবেন, তারাও খাবার খেয়ে তারা গ্রো করবে। তার মানে খেতে হবে খাবারের আগে, একটু আগে। ভুলটা যেটা করে মানুষ খাবারে আধা ঘন্টা আগে খেতে বলে, 10 মিনিট আগে খেতে বলে, এটা সিলি, এটা কোনো মানে হয় না। একসাথে নিয়ে আগে ওটা খাবে, একসাথে নিয়ে আগে ওটা খাবে, খাবারগুলো একসাথে নিবে যা। কিন্তু দুইটা আগে খেলে তেমন সমস্যা নেই, কিন্তু অ্যাপল সাইডার ভিনেগার আগে খেলে সমস্যা। কারণ অ্যাপল সাইডার ভিনেগার যে অ্যাসিডটা পেটে ক্ষতি করতেছে, লাইনিং গাট লাইনিং ক্ষতি করতেছে। খাওয়ার ঠিক আগ মুহূর্তে খেতে হবে। আর সবচেয়ে ভালো অ্যাপল সাইডার ভিনেগারটা খাওয়ার শুরু করে একটু পরে খাওয়া, যাতে বডি তার নিজস্ব অ্যাসিড তৈরি করুক খাবারের জন্য, পরে আপনি এডিশনাল সাপোর্ট দেন। যারা নিয়মিত ভিনেগারটা আগে খাবে তাদের শরীর অ্যাসিড তৈরি করা ভুলে যাবে। তো আগে খাবে তারা, যারা একদম গ্যাস্ট্রিকের অবস্থা খুবই খারাপ তারা খাবে, না পারলে খাবারের মাঝখানে খাবে। আর টক দইটা খাবারের পরে খেতে পারে, তখন ব্যাকটেরিয়া বেনিফিটটা পাবে না, শুধু টকের বেনিফিটটা পাবে। আগে খেলে টকের বেনিফিটটা যেটা পাবে, অ্যাসিডিক পিএইচটা কমবে, প্লাস ব্যাকটেরিয়াটা গ্রো করবে।
আর মাঝখানে খেলে অ্যাসিড বেনিফিটটা পাবে, কিন্তু ব্যাকটেরিয়া বেনিফিট পাবে না। কারণ যখন পেটে খাবার থাকবে তখন পেটে প্রচুর অ্যাসিড তৈরি করে, তখন যদি আপনি টক দই খান তাহলে ব্যাকটেরিয়াগুলো অ্যাসিড মেরে ফেলবে। আচ্ছা তার টক দইয়ের যে ব্যাকটেরিয়াল বেনিফিট আপনি পাবেন না আর। আচ্ছা, এমনিতে যদি রেগুলার খাওয়ার কেউ ইচ্ছে করে যে আমি আপনার নিয়ম মেনে আর কি রেগুলার খাবো, প্রতিদিন খেতে চাই, এতে কোনো সমস্যা হয় কিনা? অনেকে তো বলে যে সব না, খাবার সারা জীবন খেতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু তখন বেনিফিটটা কমে যাবে। আপনাকে তখন ডিফারেন্ট প্রোভাইডই খাবে, যেমন কিমচি, কেম্বুচা, সাওয়ার ক্রাউড, মিজো। জাপানিটা এখানে 100 বছর আছে, হেলদি থাকে কেন? মিজোটা এক নম্বর কারণ। মিজো এক ধরনের প্রোবায়োটিক, ভেরি পাওয়ারফুল, যেটা সয় থেকে বানানো। আচ্ছা, আর হলো যে হাঁটা এবং পানি, এই দুইটা নিয়েও মানুষের সব যেটা আপনি বললেন যে এক এক রকম এক এক কথা বলে আর কি। এমনি হাঁটাটা কি আসলে মানুষের দীর্ঘ সময়ে সুস্থ থাকার কোনো কারণ হতে পারে কিনা? না, এটা তো স্বাভাবিক। আল্লাহ কোরআনে আসছে হাঁটার কথা, রাসূল সাল্লাল্লাহু হাঁটতেন, মোদের রাস্তাও হাঁটতেন না, হাদিসে আসছে উনি মা আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করছে। আর হাঁটলে আমাদের পুরো শরীরে ব্যায়ামটা হয়, হ্যাঁ, বডিতে একটা রিসেট হয়, ব্যালেন্সে আসে। কারণ পায়ের তলায় সমস্ত অর্গানের সেন্টার, প্রতিটা অর্গানে মানে ক্লিনস হচ্ছে, অ্যাক্টিভেট হচ্ছে, ডিটক্স হচ্ছে, তার ফাংশনটা বাড়ছে যদি আপনি হাঁটেন। এবং হাঁটাটা খালি পেটে হাঁটলে বেশি উপকার পাবে। আচ্ছা, আপনি হাঁটাটার সময় অনেকে বলে যে হাঁটলে হার্ট অ্যাটাক এবং মানসিক চাপ কমে, এই দুটার অবশ্যই। সত্যতা আসলে কি? অবশ্যই কমবে, কারণ হার্ট তো যখনই আপনার বডি ইনফ্লামেশন কমে যাবে তখন হার্টের উপর চাপ কমবে। আচ্ছা ঠিক আছে, আর হার্টের উপর চাপ কমলেই তো আপনার ধরেন হার্টের অ্যাটাকের ঝুঁকি কমে যায়। হার্টের তো অনেক পরে হবে, তার আগে তো হার্টটা উইক হওয়া লাগবে, জি সেলগুলো ডিফেক্টিভ হওয়া লাগবে, তারপরে কি হার্ট অ্যাটাকের প্রশ্ন আসে। জি তো আপনি এগুলো কিছুই হবে না যে আপনি হাঁটেন, কারণ বডি ক্লিনস থাকে, বডি ফাংশনিং ভালো থাকবে। আচ্ছা, মানে আপনিও প্রায় বলে থাকেন, আমিও প্রশ্ন করতে চাই যে মানে বৃদ্ধেরা বা বয়স্করা কিন্তু হাঁটতে যায় হাঁটে, আর বাচ্চারা বাসায় থাকে। অন্যদিকে আমরা আরেকটা জিনিস দেখি যে জিম এর ব্যবসা কিন্তু খুব দ্রুত বাড়তেছে। মানে এই বিষয়গুলো নিয়ে আপনার পারসেপশন জানতে চাই, যে খেলার মাঠ নাই, আবার সেটা জিম আছে। খুবই মানে স্যাড যে আমাদের খেলার মাঠ নেই। তবে একটুখানি ভালো লাগে যে অ্যাটলিস্ট ব্যায়াম করার জায়গা হচ্ছে, জি কিন্তু এটা তো এনাফ না, অ্যাটলিস্ট বেটার দেন নাথিং। জি কিন্তু সানলাইটের যে বেনিফিটটা, ফ্রেশ এয়ার যে বেনিফিটটা, নেচারের যে বেনিফিট তারা এটা পাচ্ছে না আর কি। জি কিন্তু জিমে কি অ্যাটলিস্ট বডিটা স্ট্রং হচ্ছে, বডি মাসেলটা রিটেন থাকতেছে, একটু বডি ফাংশন ভালো হচ্ছে, একটু বডির সেলগুলো তার প্রয়োজনীয় ইউজ হচ্ছে। কারণ ইফ ইউ ইউজ ইট, ইফ ইউ ডোন্ট ইউজ ইট ইউ লুজ ইট, তাই না? জি তো মানে মানে অ্যাটলিস্ট বেনিফিট হচ্ছে। কিন্তু জিমে গেলেও আপনাকে অবশ্যই সানলাইট যেতে হবে, অবশ্যই হাঁটতে হবে আপনাকে বাঁচতে হলে। তো ওখানে তো এসি নিচে করে হয়। ওই তো বললাম তো, এসে নিচে হচ্ছে, কিন্তু আপনি কোনো ফ্রেশ এয়ার পাচ্ছেন না। একদম ফ্রেশ অক্সিজেন আপনার দরকার, আপনার ন্যাচারাল বিউটি দরকার, সাইকোলজিক্যাল ব্রেন মেন্টাল সাপোর্ট দেবে বডিকে। হ্যাঁ, বেনিফিটটা কিছু আছে জিমে, কিন্তু ন্যাচারাল যে বেনিফিট আছে অফকোর্স জিমের ইকুয়াল না, মানে জিমের থেকে অনেক বেশি। আচ্ছা মানে পানি খাওয়ার কি কোনো নিয়ম আছে কিনা? খাওয়ার সাথে খাওয়া ঠিক না শুধু, যদি খাওয়ার সাথে খেলে কী হবে, আপনার এনজাইমগুলো ডাইলুট হয়ে যাবে, খাবারটা হজম হতে পারবে না, যেগুলো হজমের কাজ করে। কিন্তু আপনি যদি সারাদিন পানি খান কোনো সমস্যা নেই, পানি 3 লিটার 4 লিটার পর্যন্ত খাওয়া উচিত বডি হাইট এবং ওয়েটের উপরে। আর কারো একটু বেশি খেতে হয় মেটাবলিজমের কারণে, ব্যালেন্সের কারণে। আর পানি খাওয়াটা একটু স্লো খাওয়া উচিত। বলা আছে পানি খাওয়াই চিবিয়া, খাবার খাওয়াই গিলিয়া। খাবার গেলে খাওয়াই, কারণ খাবারটা চাবাতে অটোমেটিক গিলা হবে, তারপরে অটোমেটিক গিলা হয়ে যাবে আর কি। তো মানে গলাধাকরণ করতে হবে না। আর পানিটা চিপে খেতে পানিটা কিছুক্ষণ মুখে রাখবে, তারপরে খাবে, তখন কি ডাইজেস্টিভ এনজাইমগুলো সিক্রেট হয়, তখন উঠে গিয়ে হজমের কাজটা করে। আচ্ছা, একজন মানুষ দিনে কতটুকু পানি খেতে পারে? বাচ্চা 2 লিটার খাবে, আর বয়স্করা 3 থেকে 4 লিটার, ডিপেন্ড করে। আচ্ছা, আর হলো যেটা সবচাইতে সমালোচনা হয় আমাদের দেশে বা মানুষ খুবই কষ্ট পায়, যে অর্গানিক, ন্যাচারাল বা 100% কেমিক্যাল ফ্রি, এই নামে আমরা শত শত খাবার পাচ্ছি, যেটার প্রতি মানুষের একটা আগ্রহ থাকে সুস্থতার কারণে। আপনাদের কথা শুনে মানুষ ফিল করে যে আসলে অর্গানিক খাবার খাওয়া উচিত, কিন্তু এগুলো কি নাম লেখা থাকলেই অর্গানিক হয়ে যায়? মানুষ চিনবে কীভাবে? হয়, বিদেশে হয় অর্গানিক, মানে বিদেশে 70-80% মানে পিওর ফুল, আর যেগুলো 100% অর্গানিক আসলে 100% অর্গানিক বিদেশিগুলা। বিদেশে
মানে ইউরোপ আমেরিকা এখানে তো রেগুলেটড বডি আছে, রেগুলার ইয়ে হয়। জি জি এখানে তো বাংলাদেশ সবগুলো ব্যক্তিকেন্দ্রিক বিজনেস, কর্পোরেট বিজনেস না। কারণ কর্পোরেট বিজনেসে তো একটা সিস্টেম আছে, চুরি হওয়ার সুযোগ কম। আর এখানে যেহেতু ব্যক্তিকেন্দ্রিক বিজনেস, কেউ তার ঘরের বেডরুমে বানাচ্ছে, কেউ তার বারান্দা বানাচ্ছে, এখানে তো গভর্নমেন্ট চেক করার সুযোগ নেই। লেবেল লাগাচ্ছে অর্গানিক, এখন এফডিএ লাগাই দিচ্ছে। কোথায় আমরা এফডিএ বাংলাদেশ বসে লাগাচ্ছে? এফডিএ বলতে মানে কি? ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, জি জি সেটা আমেরিকান ফুড অ্যান্ড হ্যাঁ। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউএস। হ্যাঁ তার লিখে দিচ্ছে এফডিএ লিখে দিচ্ছে, মানে মনে হয় আমেরিকা থেকে আসছে। জি অথচ হলো কারো বারান্দা বানানো, কারো ঘরে প্যাকেজ করা। জি তো এখন এগুলো নিয়ে মানুষ বিজনেস করতেছে। আমার নামে দেখবেন আপনার 100 পেজ, 100 পেজ। আপনি আমার নাম দিয়ে সার্চ করবেন, জি 100 পেজ আমার না পেজগুলো। তো এটা তো হচ্ছে, মানুষ বিজনেস করতেছে আমাদের নাম দিয়ে। তাহলে মানুষ মানে অর্গানিক খাবারটা কিভাবে পাবে যারা খেতে চায়? ন্যাচারাল খাবে, মানে প্রসেস কি নিজে তৈরি অ্যাজ করা? মাচ ইউ ক্যান, ন্যাচারাল খাওয়ার চেষ্টা করা, তারপরে অর্গানিক যদি বিশ্বস্ত হয় সেটা নেওয়া, আপনি যতটুকু পারেন। ঠিক আছে। ডক্টরদের 3টা শব্দ বা খাবার সবচাইতে আলোচনার, যে কোনো ডাক্তার এটা নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে চিনি, তেল ও লবণ। এই 3টা কি আসলেই দেশের মানুষের জন্য বিষ, নাকি আসলে পরিমাণের বিষয়টা এখানে লুকিয়ে আছে? ভালো যদি সেটা মানে ব্রাউন সুগারটা হয়, জি প্রসেস করা না হয়, জি যদি ডায়াবেটিস না থাকে, তাই না? জি আর লবণটা তো ভালো, সবার জন্য ভালো, কিন্তু বেশি লবণ ক্ষতিকর, সাধারণটা ক্ষতিকর। তেলটা তো ভালো যদি বেশি না খায়, কিন্তু পিওর তেল হওয়া লাগবে। বাজার যে তেল এটা না, নারকেল তেল পিওরটা, অলিভ অয়েল পিওরটা, জি সরিষা তেল পিওরটা, বাজারেটা না। বাজারে তো কমার্শিয়ালি হাই এটা তো তেল না, ওমেগা 6 ফার্মা, এগুলো মানে হাই ওমেগা 6 দিয়ে তৈরি করা, এগুলো ভেরি প্রসেসড। আচ্ছা ওটার কারণে সব রোগ হচ্ছে আর কি। আচ্ছা। আর আপনি এই যে ফল নিয়েও অনেকের ভয় থাকে যে চিনি বাড়ে, সুগার বাড়ে, এই জন্য অনেকে ফল খাওয়া বন্ধ করে দিচ্ছে। ডায়াবেটিস হলে, হ্যাঁ, হ্যাঁ, তো এটা কি ভালো লক্ষণ কিনা, ফল খাওয়া বন্ধ করে দেওয়া? না, ডায়াবেটিস হলে তো বন্ধ করতে হবে আপনাকে। কারণ ডায়াবেটিস হলে ফল হলো সুক্রোজ, সুক্রোজ মানে সুক্রোজ ভেঙে দুইটা গ্লুকোজ পরিণত হয়ে যায়। তো আপনার তো ফল বন্ধ করতে হবে ডায়াবেটিস হলে। অনেকে বলবে হ্যাঁ টক ফল খাওয়া ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস জীবনে ভালো হবে না। আপনাকে সব ফলে বন্ধ করতে হবে টেম্পোরারি 6 সপ্তাহ, 6 সপ্তাহ 6 সপ্তাহ মানে সাময়িক? সাময়িক। কারণ এরপর তো সুগারটা, বডি ইনসুলিন রেজিস্ট্যান্সটা ব্যালেন্স হয়ে আসবে। কারণ এক সময় বলা হতো এটা ভালো হবে না, এখন তো আমেরিকান মানে মেডিকেল সিচুয়েশন এআমএ বলছে যে ডায়াবেটিস ভালো হয়, এটা রিভার্সিবল, এটা প্রুভেন এখন। কিন্তু বাংলাদেশে আমি নিজেও পাবলিশ করেছি অনেকগুলো, যে আমার পেশেন্ট, আমার ডেটা আমি দেখিয়েছি আমেরিকাতে। আচ্ছা, বাংলাদেশের অনেকেই আমরা সামাজিক মাধ্যমে দেখি যে বাংলাদেশ থেকে ব্লাড প্রেশার কিংবা ডায়াবেটিস দূর করবো বা তাড়িয়ে দেবো, মানে এটা কি আসলে সম্ভব কিনা বাংলাদেশের? এটা সম্ভব, অনেকটাই সম্ভব, কিন্তু যারা বলছে তারা পারবে না। তাহলে কিভাবে দে সম্ভব? হ্যাভ নো ক্রেডেনশিয়াল। এখানে যোগ্য টিম লাগবে, শিক্ষিত লোক লাগবে। আপনি যদি আজকে বলেন কাউকে এটা করো না, এটা করো না, সে অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। তারপরে এটা দিয়ে আপনি সবাই ভালো হতে পারবেন তা না। একটা দক্ষ টিম, এডুকেটেড টিম, দেশে ইনস্টিটিউট দরকার, রেগুলেশন দরকার। আর সবচেয়ে ওয়ার্স হচ্ছে যার ক্রেডেনশিয়াল না সেটা নিয়ে কথা বলে। যে ডায়াবেটিস নিয়ে তার কোনো এডুকেশন নাই, সে কীভাবে ডায়াবেটিস নিয়ে কথা বলবে? আচ্ছা, দ্যাটস ভেরি বারবারিক। এমনিতে যে প্রশ্নটা মানে অনেকের কাছে জানতে চাওয়া হয় যে মানুষ আসলে খাবার খেয়ে অসুস্থ হয়, নাকি আসলে মানুষ মূলত আমাদের দেশে অলস বেশি? আপনার অভিজ্ঞতা? অলসটা তো একটুখানি ইম্প্যাক্ট করছে, মূলত খাবার খেয়ে অসুস্থ হচ্ছে, অলসটা এখানে ইম্প্যাক্ট করতেছে। অলস থেকে তো অসুস্থ হবে ব্যাপার ঠিক এরকম না, এটা তো পরে। কিন্তু অসুস্থ হওয়ার পরে আবার অ্যাক্টিভ হওয়া লাগবে। অলস থাকতে অসুস্থ হবে ব্যাপারটা তা না, না, জি, জি। খাবারটা কি অসুস্থ হচ্ছে, তখন অলসতা দূর করে আপনাকে এক্সারসাইজ করতে হবে, অ্যাক্টিভ হওয়া লাগবে। অনেক সময় যে খাবারের ব্যাপারটা আমরা দেখি এখন অহরহ একদম স্বাভাবিক ঘটনা, যে অনলাইনে অর্ডার করে খাবার খায়, এটা তো একটা অলসতার কারণ। একদম। আবার যে খাবারগুলো খায় এগুলো কিন্তু আসলে জাঙ্ক ফুড। বিষাক্ত। তাহলে এটা এর থেকে মানে উত্তরণের উপায় কি আসলে? ওই যে এডুকেশন, আমাদের জেনারেশনকে এডুকেট করতে হবে। প্রতিটি লেভেলেই একটা এডুকেশন থাকতে হবে, সেটা জি। এলিমেন্টারি স্কুল হোক আর হাই স্কুল হোক আর কলেজ হোক। আদারওয়াইজ শুধু বলে আপনার সন্তানকে আপনি বলতে পারেন যে স্যান্ডউইচ খাবো না, তুমি রাইস অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড চিকেন খাও, খাবে না। কারণ সে দেখতেছে তার ফ্রেন্ড সবাই খাচ্ছে জাঙ্ক ফুড, সে কেন এটা খাবে? হ্যাঁ, এটা কিন্তু একটা সমাজ পরিবর্তন দরকার। এটার জন্য আসলে কাজ করবে কারা, আসলে আপনাদেরকে কারা সহযোগিতা আমরা করবে? তো চেষ্টা করছি। আমি তো দেশে আসার পর গভর্নমেন্টের সাথে অনেক মিটিং করেছি, বেশ কয়েকজন সিনিয়র মিনিস্টারের সাথে আমি দেখা করেছি, তো সবাই এগ্রি। কিন্তু এটা তো সময় লাগতেছে, প্ল্যাটফর্ম হয়ে আসছে। আমরা প্ল্যাটফর্মও করেছি জি। যাতে করে কেউ রংভাবে কথা বলতে না পারে, যাতে রং দিকে মানুষকে গাইড করতে না পারে।
যেন আন্ডার আমব্রেলা থাকতে পারে সবাই। সরকার আসলে মানে কিভাবে কাজটা শুরু করতে পারে? সরকার এখানে দেখতে পারে কি যারা এটা নিয়ে কাজ করছে, ডক্টরের কাজ করুক, পুষ্টির কাজ করুক। জি এখন লাইফস্টাইল মডিফিকেশন বলেন, যে ফাংশনাল মেডিসিন বলেন, এটাকে আলাদা একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। জি আর পুষ্টিবিদদেরকে যে সেই পুরনো পুষ্টি থেকে বেরিয়ে আসে মডার্ন রিসার্চ বেস পুষ্টিতে আপডেট করা উচিত। ডক্টরদের সিলেবাসে লাইফস্টাইল মডিফিকেশন পুষ্টির কোর্সটা বাড়াতে হবে। পুষ্টি তখন গিয়ে ডক্টর পুষ্টির কথা বলবে। এখন যা বলছে অনেক সময় প্রপার বলতে পারতেছে না, কারণ তারা এনাফ পুষ্টি শিখে নাই। জি এবং লাইফস্টাইল তো নতুন আসছে, তো কন্টিনিউয়াস এডুকেশান যারা বিদেশি ডক্টরদের আছে এই দেশে এখন এটা হয়ে ওঠে না। তো কন্টিনিউয়াস এডুকেশন ডক্টরের জন্য করতে হবে, সরকারি উদ্যোগ নেওয়া লাগবে এবং পাবলিককে অ্যাওয়ার্ড হওয়া লাগবে যে আমি কার কাছে যাবো, কোথায় গেলে আমি প্রপার ডক্টর পাবো, যে দে হ্যাভ এ রাইট ক্রেডেন্সিয়াল, দেন দে ক্যান গেট দ্য সাপোর্ট। আমরা যখন অস্বস্তি ফিল করি বা অসুস্থ হই, তখন আমরা ওষুধ লাগবে, ডাক্তারের কাছে যেতে হবে, এটা আমাদের ভাবনাতে ছোটবেলা থেকে ঢুকে গেছে, বাবা মা সেটাই ভাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভাইয়া, যে এই যে শরীরের কি আসলে যে একটা শক্তি আছে রোগের সাথে ফাইট করে, সেও আসলে যুদ্ধ করে, এটা আসলে আমরা আসলে জানতে চাই কিনা, বা এটা সত্য কিনা, আসলে মানুষ বুঝে কিনা? আসলে সবসময় শক্তি রাইট আছে ওয়ে কিনা? আমাদের শরীরের নার্ভাস সিস্টেম, ইমিউন সিস্টেম, হাইপারথার্মিক ওয়েতে কতভাবে আমার শরীর এটা যুদ্ধ করে। হ্যাঁ, ব্যথা হলো ইনটলারেন্স বাড়িয়ে দিচ্ছে, যদি ব্যাকটেরিয়া ঢুকলো শরীর জ্বর বাড়িয়ে দিচ্ছে, টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছে, তাই না? ব্যাকটেরিয়া খেয়ে ফেললেন, জি এখানে অ্যাসিড টক্সিক সিক্রেট করে মেরে ফেলতেছেন। জি আপনার শরীরে কোনো ধরনের আনওয়ান্টেড ফরেন থিং ঢুকলো, এখানে ইমিউন টি সেল তৈরি করতেছে, কিলার সেল, জি তাই না? তো শরীর তার নিজস্ব মেকানিজম আলাদা দিয়ে দিয়েছে। জি এই জন্য দরকার শরীরকে সাপোর্ট দেয়া, সমস্যাটাকে ব্যান্ডেজ করে না দিয়ে আমরা শরীরকে সাপোর্ট দিই, যাতে শরীর তো সমস্ত সমস্যার বিরুদ্ধে যুদ্ধ করবেই, হিল হওয়ার চেষ্টা করবেই, জি। ওটাকে সাপোর্ট দেয়া। আচ্ছা, এখন পর্যন্ত আপনি স্বাস্থ্য নিয়ে যে রিসার্চ করেছেন বা রোগী দেখেছেন, আপনার একটা রোমাঞ্চকর স্মৃতি একটু বলবেন আমাদেরকে? অনেক স্মৃতি প্রতিদিন তৈরি হচ্ছে। আজকে সারাদিন অফিসে আসছি, কতগুলো পেশেন্ট এসে বলছে আমার গড়বড়া স্টোন চলে গেছে, কত পেশেন্ট এসে বলছে স্যার একটা কথা বলবো। কী কথা? আমার এই রোগ সব রোগ চলে গেছে। প্রতিটা দিন হচ্ছে রিওয়ার্ডিং, আপনি কী বলবেন? তবে হ্যাঁ, প্রথম দিকে যখন ক্যান্সার পেশেন্ট ভালো হয়েছে, ওয়াও রিয়েলি ক্যান্সার তার নাই, আর তার ক্যান্সার নাই। আমি তো সারা ওয়ার্ল্ড থেকে আমার টেক্সাস ক্লিনিকে আমেরিকাতে পেশেন্ট দেখা করে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার সাথে আমাদের অফিসে, আমি তো ডাইরেক্ট পেশেন্ট দেখতে পারি না, ততটা সময় পাই না, আমার ডক্টর টিম দেখতে পারে, সারা ওয়ার্ল্ড থেকে দেখতেছে। তো প্রতিদিন শুনি যেমন বুলগেরিয়া থেকে, জাপান থেকে, অস্ট্রেলিয়া থেকে তারা রোগী আসছে, সুস্থ হয়েছে, দেখা করতে আসছে। এমন সময় গেছে আমি অফিসে আসছি, পেশেন্ট এসে হাজির। কেন? পেশেন্টরা বহু মাস ধরে চেষ্টা করছে, আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই নাই, আজকে সে অস্ট্রেলিয়া থেকে ফ্লাই করে চলে আসছে। তো স্মৃতি, সব কিছুই স্মৃতি আসলে, মানে এমন একটা পথে কাজ করছি যেটা প্রতিটা মুহূর্তে রিওয়ার্ডিং। আচ্ছা, এমন কোনো স্মৃতি বা গল্প নাই যেটা আপনাকে আসলে খুবই ভাবিয়ে তোলে বা আপনার জীবনে একটা মানে মাইলস্টোন মানে বেয়ার করে, এমন কোনো গল্প আছে কিনা? আপনার গ্রামে হোক, আপনার জন্মস্থানে হোক, বা আমরা যতটুকু জানি যে আপনি খুবই রোগাক্রান্ত ছিলেন যেখান থেকে। ওটা তো আছে, আমার তো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এই পথে আসি। জি আমি তো রসায়ন প্রফেসর ছিলাম, জি জি তো কেমিস্ট্রির প্রফেসর থাকা অবস্থা আমি কীভাবে ডাক্তারিতে করি, আমি কীভাবে রোগী দেখি। তো আমার নিজের যে শারীরিক ডিসফাংশন আমাকে বলছে না, কোনো রোগ ভালো করতেছে না, আই ওয়াজ লুকিং ফর সামথিং নিউ অ্যাভিনিউ। দেন আমি ন্যাচারোপ্যাথ খুঁজে পাই, তারপর দেখলাম যে ট্রিটমেন্টের এতগুলো অ্যাভিনিউ যেগুলো প্রত্যেকটা কাজ করে। জি একজন ডক্টর বলছিল আমাকে, সে নিউ ইয়র্কের ব্রঞ্চে, সে বলেছিল একটা কথা বলবো, যে আমি একজন মেডিকেল ডক্টর, দুনিয়ার সব চিকিৎসায় কাজ করে, শুধু মেডিকেল চিকিৎসা ছাড়া। বললাম আপনি ভুল বলছেন, মেডিকেল চিকিৎসা কাজ করে, ইমার্জেন্সি গান আপনাকে শ্যুট করলে কেউ, এখানে কি টুরমেরিক দিলে কাজ হবে? আপনি অ্যাক্সিডেন্ট করছেন, টুরমেরিক কি কাজ হবে এখানে? আপনি ইনফেকশন হবে, এখানে ডাক্তারি আপনি ইমার্জেন্সি নেওয়া লাগবে। কনভেনশনাল মেডিসিন সাধারণ ক্রনিক রোগে কাজ করে, রোগটাকে কন্ট্রোল করে, মানে একটু ম্যানেজ করে,
কিন্তু ডক্টর তো বলেই যে রোগ ভালো হবে না, এখানে এইভাবে বলার সুযোগ নেই যে কনভেনশনাল মেডিসিন কোনো রোগ ভালো করে না, ম্যানেজ করতে পারে অ্যাটলিস্ট। জি। সেখানে লাইফস্টাইল ইমপ্যাক্ট না থাকার কারণে পুরোপুরি রোগটা আর যায় না। আচ্ছা, একজন 40 শুদ্ধ মানুষ হয়তো রোগাক্রান্ত হতেই পারে, মানে উনি যদি আসলে আপনার এই কর্ম বা আপনার বয়স দেখে মানে মানে সুস্থ থাকতে চায়, তার কি করা উচিত? প্রথমত তো মানে সব কিছু করতে হবে, আপনাকে ডায়েট খেতে হবে, এমন ডায়েট খেতে হবে যেটা আপনার প্রতিটা ডায়েট হবে মেডিসিনাল। জি। যে আপনি সকালে ব্রেকফাস্ট করবেন, আপনার যদি ডায়াবেটিস থাকে সরবরাহ খায়েন না, আপনি যদি ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, হার্ট ডিজিজ থাকে আপনি প্রসেস খাবার খায়েন না, হেলদি ব্রেকফাস্ট করেন। যার মেটাবলিক উইকনেস আছে সে ব্রেকফাস্ট ডিনার করে ডিটক্স করেন। এইভাবে ডায়েটটাকে চেক দিতে হবে, এক্সারসাইজ করতে হবে, মানসিক প্রশান্তি চর্চা করতে হবে, সানলাইটে যাওয়া লাগবে, শ্বাসের ব্যায়াম করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, পৃথিবীকে ভালো, সবাইকে ভালো, নিজেকে ভালোবাসতে হবে আগে। আপনি নিজেকে ভালোবাসতে না পারলে মানুষকে ভালোবাসতে পারবেন না। আচ্ছা প্রতি মুহূর্তে অ্যাটিটিউড হতে হবে পজিটিভ। আচ্ছা, ব্যাপক অসংখ্য ধন্যবাদ। যারা দেখবেন এবং শুনবেন তাদেরকে গুরুত্বপূর্ণ 3টি পরামর্শ দিয়ে শেষ করবেন। প্রথমত হচ্ছে যে নিজেকে এডুকেট করুন, কারণ এডুকেট না করলে আমি যা বলবো আপনি শুনে বুঝবেন না, বুঝলেও মানবেন না, মানলেও আপনার যেহেতু ব্রেন নার্ভাস সিস্টেম সাপোর্ট দিবে না, বডি অতটা কাজ করবেও না। প্রত্যেকটা মানুষ, আমরা ছোটোকালে কোরআন শিখেছি না, ওই যে মক্তবে গিয়ে জি। ওই জায়গায় ফিরে দিতে হবে। এখন হেলথটা বেসিক শিখতে হবে, নাহলে কিন্তু আপনার জীবন শেষ। ছোটো বাচ্চা হোক আর কিশোর হোক আর বৃদ্ধ হোক, আপনাকে স্বাস্থ্য বেসিক জানতে হবে, নাহলে কিন্তু আপনি শেষ। সেকেন্ড হচ্ছে যে আপনার জীবনের গোল ঠিক করতে হবে। জি। আপনার জীবনের লক্ষ্যহীন জীবন, আপনি জীবনে শেষে শূন্য হাতে ফিরতে হবে আল্লাহর কাছে। যদি লক্ষ্য থাকে না, আপনার কাজগুলো সহজ হয়ে যাবে, অর্গানাইজ হবে, এবং সেই লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে এবং কাজ করতে পারবেনও। সবাই ভাবে কি বড় হওয়া, বুড়ো হয়েছি তো জীবন শেষ, বাচ্চা বড় হয়েছে, এখন টিভি দেখি, পেপার পড়ি, কথা বলি, সময় কাটাই। নো, আল্লাহ তাআলা আমাকে কেন পাঠিয়েছে পৃথিবীতে? প্রতিটা শ্রম, প্রতিটা মিনিট যেন আল্লাহর নির্দেশের পথে হয়। অ্যাজ এ যদি আপনি আল্লাহকে বিশ্বাস নাও করেন, তো আপনি ঠিক রাখেন যে জীবনটাকে আপনি সাকসেসফুলি শেষ করবেন, যে আমি পৃথিবীতে আমার একটা সাইন রেখে যাব, আমি একটা হিউম্যান বিং, যে মানবের সংজ্ঞা কী, সে সংজ্ঞার মধ্যে আমি পড়ি কিনা। জি। তারপরে লাস্টে বলবো সেটা হচ্ছে যে সাকসেসফুল মানুষকে ফলো করলে আপনি সাকসেস হতে পারবেন। সাকসেসফুল মানুষরা কী করে? তারা টাইমলি ঘুমায়, তারা রাইট খাবার খায়, মানুষকে ক্ষমা করে, তার প্রচুর বই পড়ে, তারা আর্লি ঘুম থেকে উঠে, তারা সবাই এক্সারসাইজ করে। সাকসেসফুল সবাই কিন্তু এক্সারসাইজ করে, তার সবাই কিন্তু টেক কেয়ার করে নিজেকে। নিজেকে টেক কেয়ার করলে আপনি কোনো কাজ এফেক্টিভ হতে পারবেন না, আপনার ব্রেন ভালো কাজ করবে না। এই জন্য সাকসেসফুল মানুষের যে বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে আনা উচিত। মানুষের ক্ষমা করা, ভালোবাসা, এগুলো তো আছেই, তো কমন গুণ মানুষের থাকবেই। থ্যাংক ইউ সো আমি মাচ। আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। Thank you so much for inviting me. It's a pleasure to meet and talk. থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আই এম অনার্ড।